ড্রয়িং রুমের সোফায় বসে আছে মিরাজ, সামনে ল্যাপটপ। এক সপ্তাহ ছুটি নিয়েছে, তাই আজ কিছু কাজ করছে। রান্নাঘরে কফি বানাচ্ছে অর্পা। কফি আর সাথে কিছু নাস্তা নিয়ে টেবিলে বসতেই সেখানে উপস্থিত হয় ফারহান চৌধুরী। মিরাজ তার জন্যই এখানে অপেক্ষা করছিল। ঘরে বসে কাজ করতে থাকলে ফারহান চৌধুরী আসলে সে তার সাথে 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 দেখা করতে পারত না। ফারহান চৌধুরী এসে মিরাজের পাশে বসতেই মিরাজ বলে, তোমার বউকে কি দেখে বিয়ে করেছিলে বলবে বাবা? কেন, আমার বউ তোমার কি করলো? উল্টো তো তোমাদের দুই ভাইকে পৃথিবীর মুখ দেখালো। তোমার বউ একজন কুটনি মহিলা বাবা। কি হলো আবার? কাকিয়া বলেনি? ফোন করেছিল, মিটিংয়ে ছিলাম, ধরতে পারিনি। তোমার বউ তোমার নামে তোমার বড় ছেলের কাছে নালিশ করেছে, বলেছে তুমি ভাইকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে বিয়ে দিতে চাও, তাই কি? কিন্তু ও জানলো কিভাবে? তোমার বউ যে একজন গোয়েন্দা ভুলে গেছো? তোমার ড্রাইভারকে পর্যন্ত হাত করে রেখেছে। তোমাকে সন্দেহ করে মা। আমাকে সন্দেহ করবে কেন? কি জানি কি অঘটন ঘটিয়েছ তুমি, আমি এসব বলতে পারবো না, কিন্তু ভাইয়াকে সব কিছু বলে দিয়েছে। আফসোস করে ফারহান চৌধুরী বলেন, ভাবলাম আমি কাল সকালে ছেলেটাকে বুঝিয়ে বলবো। সব কিছুতে অ্যাডভান্স কথা আগানো ভালো না। আমি চেয়েছিলাম শ্রেয়ার সাথে ওর মা আর ফারাজের সাথে আমি কথা বলে অন্তত ওদের মনোভাব বুঝতে পারবো, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ঘরে জিলাপির পেঁয়াজ থাকতে তুমি সোজা রাস্তায় যাওয়ার কথা ভাবো কিভাবে বাবা? ভ্রুকুটি করে ফারহান চৌধুরী বলেন, তুমি দেখছি আমার বউকে অপমান করিয়েই যাচ্ছ। আমার বউ তোমার বউকে পছন্দ করে না বলে আমার বউকে অপমান করবে? তোমার বউ আমার মা হয়, অপমান করলাম কোথায়? মাকে কি অপমান করা যায়? মাকে নিয়ে সত্যি কথা বলতে হয়, আমি সত্যি কথাটি বলেছি শুধু। মাকে নিয়ে এতটাও সত্য কথা বলা উচিত না। ল্যাপটপ বন্ধ করে উপরে যেতে থাকে মিরাজ। উপরে যেতে যেতে বলে, বউর রূপে দ্বিতীয় কোনো নারী বাড়িতে এনে ঘূর্ণিঝড় বাঁধানোর থেকে বৌমার রূপের দ্বিতীয় নারী আনো, অন্তত বাড়িতে শান্তিতে বসবাস করা যাবে। ফারহান চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস নিলেন। ছেলে ভুল কিছুই বলেনি। ফারাজ বুদ্ধিমত্তা নিয়ে চুপ থাকে। মিরাজ সব কিছু প্রকাশ করে। জন্ম থেকেই এরা দুই ভাই ভিন্ন। ফারাজ জন্মের পর থেকে ফারহান চৌধুরী সমস্ত কথা মেনে চলত, আর মিরাজ মেনে তো চলতো না, আরও বকা দিলে উল্টো যুক্তি দিত। লোকে বলে এক সন্তান হয় ঘাড়তারা, আর দুই সন্তান হলে প্রথম সন্তান হয় ভদ্র, তো দ্বিতীয় সন্তান হয় বদের হাড্ডি। ফারহান চৌধুরী এখন এগুলো বিশ্বাস করেন তার ফারাজ আর মিরাজকে দেখে। ফারাজের ঘরে এসে ফারহান চৌধুরী বলেন, আসবো? বাবা তার ছেলের ঘরে আসবে, অনুমতি কেন চাইছো? স্মিথ এসে ফারহান চৌধুরী বলেন, এটা একটা ভদ্রতা। আজ তুমি সিঙ্গেল, তাই অনুমতি না নিলেও চলবে, কিন্তু দুদিন পর তো অনুমতি নিতে হবে। কেন শুধু শুধু বদ অভ্যাস পুষে রাখবো? তুমিও শুরু করেছো আমার বিয়ে নিয়ে। ভুল কোনো পথ অবলম্বন করছি বলে আমার মনে হয় না। বাবা, আমি মিস শ্রেয়াকে বিয়ে করতে পারবো না। কেন জানতে পারি? কতগুলো কারণ জানতে চাও তুমি বাবা? তুমি যতগুলো দেখাবে আমি ততগুলোই দেখতে চাই। তাহলে শোনো, প্রথমত আমার জীবনে অন্য কোনো নারীর স্থান আমি কিভাবে দিব? আমার অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে সংসার করলেও আমার মন মানসিকতা তার সাথে সংসার করবে না। দ্বিতীয়ত, মিস শ্রেয়া এই বাড়িতে রেসপেক্ট পাবে না। অর্পা আর কাকি আছে ঠিকই, কিন্তু মা যে কি না মডার্ন কাউকে খুঁজছে, সেখানে মিস শ্রেয়াকে এখানে এনে ছোট করা হবে। তৃতীয়ত, আমার একটা সন্তান আছে যে আমার কলিজার টুকরা। অবশ্যই যাকে আমি আমার বউ হিসেবে আনবো তাকে আমার সন্তানকে মেনে নিতে হবে, কিন্তু আদৌ কি সম্ভব এটা? কেউ কি চাইবে নিজের সন্তান রেখে সতীনের সন্তান মানুষ করতে? চতুর্থত, আমি নিজেও চাই না আমার স্ত্রী হিসেবে কেউ তাকে আমার সন্তানের সৎমা বা আয়া হিসেবে চিনুক, যেমনটা ঘরে ঘরে হয়। টুকটাক কিছু চললে কথা উঠবে যে সৎমা, তাই এমন করেছে। আমি চাই না এমন কোনো পরিবেশ তৈরি হোক যেটা কাকিয়া সহ্য করেছে। কথাগুলো বলে ফারাজ একটু থামে, অতঃপর আবার বলে, আশা করি তুমি বুঝতে পেরেছ। আমি তোমার প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছি, কিন্তু ফারাজ, তুমি কি জানো, জীবন একবার থমকে গেলেও ওখানে সব কিছুই শেষ হয় না। দ্বিতীয়বার আবারও নতুন করে সব কিছু শুরু করা যায়। তোমার জীবনে অন্য নারীর স্থান তখনই আসবে যখন তুমি দ্বিতীয় নারীটিকে বুঝতে পারবে। তোমার জন্য সে কতটুকু গুরুত্বপূর্ণ, এমনটি তার জন্য তুমি কতটুকু গুরুত্বপূর্ণ, এটাও দেখে নিতে হবে। বিষয়টি যখন মিমি আর শ্রেয়ার মা মেয়ের, তখন আমিও তোমাকে কিছু বলতে চাই। যদি শ্রেয়ার সাথে তোমার বিয়ে হয়, তাহলে শ্রেয়া তোমার স্ত্রী আর মিমি তো তোমার সন্তান। সেই অনুযায়ী তোমাকে তোমার স্ত্রী ও সন্তানের প্রতি সমান অধিকার পালন করতে হবে। তুমি তোমার অধিকার বা দায়িত্ব পালনে এড়িয়ে যেতে পারো না। মনের গহীনে লুকিয়ে থাকা ব্যক্তিকে উপড়ে ফেলতে দ্বিতীয় কারোর প্রয়োজন হয়। একা একা বিষ হজম করার থেকে কারোর সহায়তায় বিষ ত্যাগ করা শ্রেয়। এতে করে জীবনটা বিষাক্ত নয়, বরং মধুময় হয়ে গড়ে উঠবে। মিমি তার প্রপার গার্জিয়ান হিসেবেই আমাদের পাবে।
হ্যাঁ, জিনিয়া মডার্ন লাইফ লিড করে, কিন্তু মিমিকে জিনিয়া নিজেও জান প্রাণ দিয়ে ভালোবাসে। মিমির ভালোবাসার মানুষের অভাব নেই। কিন্তু ফারাজ, তোমার জীবনটা থমকে থাকলে কেউ এগিয়ে আসবে না। দিন যত যাবে তুমি ততই একা একা গুমড়ে যাবে। তোমার জীবনেও সঙ্গীত প্রয়োজন। সঙ্গীহীন জীবন বড়ই কঠিন। এই জীবন পার করতে চাওয়া সহজ নয়। বাবা হিসেবে আমি আমার সন্তানকে সুখে দেখতে চাই, ঠিক যেমন আমার সন্তান তার সন্তানকে সুখে দেখতে চায়। ফারাজ দেখল ফারহান চৌধুরীকে। তার জন্য তার পরিবার চিন্তা করছে। বাবা তার জন্য ভালো কিছু প্রত্যাশা করে। এটা বাবা হিসেবে ভুল না, বাবার একটা কথাও ভুল না। ফারহান চৌধুরী চলে যেতে নিলেন। কিছু দূর যেতেই ফারাজ বলে, আমার সময় লাগবে বাবা, আর তার থেকেও বড় কথা, আমার এখন বাইরে যেতে হবে, তাও প্রায় বছর খানিকের মতো সময়। কবে যাবে তুমি? এই তো কাল। আমাদের তো জানাওনি। আমি তো অনেক আগে থেকেই বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে থাকি, তাই তো আমার জন্য অ্যাসিস্ট্যান্ট রাখি। এই যে আমি থাকবো না, আমার অবর্তমানে এনি আর সে অফিস দেখবে। ওহ, তাও ভালো। আমি ভাবলাম আমার সিদ্ধান্তে আমার ছেলে এ বয়সে আমার থেকে পালাতে চায়। জীবনে ঘটে যাওয়া সব থেকে বাজে পরিস্থিতির থেকে পালাতে পারিনি আমি। ভাবলে কি করে এই পরিস্থিতি থেকে পালাবো? এই যাওয়াটাই যেন আমার শেষ যাওয়া হয়, সে প্রস্তুতি নিতে যাচ্ছি। রোজ রোজ এত ব্যস্ততা আর দৌড়াদৌড়ি করতে করতে আমিও হাঁপিয়ে গেছি বাবা। আমার যদি সংসার করতেই হয় তাহলে ব্যস্ততা কমাতে হবে। আশা করি আমার দ্বিতীয় স্ত্রী টাকার থেকে স্বামী সংসারের দিকে বেশি অগ্রসর হবে। এমনটাই হবে। তোমার বাবা তোমার জন্য বেস্ট কিছুই করবে। ভুল একবার করা যায়, দ্বিতীয়বার না। তুমি তো আমার বিচক্ষণ পুত্র। তোমার নজর কি বলে? আমি কি এতটাই গা ভাসিয়ে চলার লোক? না বাবা, তুমি সবসময় পরিবারের জন্য বেস্ট কিছুই করেছো। আমি তোমার সকল সিদ্ধান্তকে সম্মান করি। তবে এখন 1 বছরের জন্য বাইরে যেতে হবে। যদি তোমার পছন্দের পাত্রী অন্য কাউকে বিয়ে না করে তাহলে তাকে তখন দেখা যাবে। ঠোঁট প্রসারিত করল ফারাজ। সাথে ফারহান চৌধুরী নিজেও হালকা হাসলেন। সকালে শ্রেয়া আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। রিমলি তাকে দেখছে। কালকের কথা ভেবে বলে, আচ্ছা আপু, তোমার বসকে কেমন লাগে? একটু অবাক হয়ে শ্রেয়া বলে, কেমন লাগবে? আর কেন বলতো? না, এমনি বলছি আর কি। মানুষটিকে তোমার কেমন লাগে? ভালোই। যদি ওরা বিয়ের প্রস্তাব দেয় তাহলে? শ্রেয়া রিমলির দিকে ঘুরে তাকালো। সৃষ্টি বেগম আসলেন ঘরে। রিমলিকে উদ্দেশ্য করে বলেন, বেশি পেকে গেছো তুমি। এতটা অ্যাডভান্স হতে কে বলেছে? হ্যাঁ, মিথ্যা তো কিছু বলিনি। সৃষ্টি বেগম শ্রেয়ার পাশে এসে দাঁড়িয়ে বলেন, কাল ফারাজের বাবা এসেছিলেন। তোকে তার পছন্দ হয়েছে। বড় ছেলের বউ বানাতে চায়। তোর বা ফারাজের আপত্তি থাকলে বিয়ে হবে না। তোদের মতামতেই সব কিছু নির্ভর করে। লজ্জা পেল শ্রেয়া। অন্যদিকে ফিরে তাকায়। সৃষ্টি বেগম বলেন, কী রে, তুই কী চাস? আমরা কি কথা আগাবো নাকি এখানেই না করে দিব? রেমলি গলা উঁচু করে বলে, আরে আম্মু, তোমার বড় মেয়ে লজ্জা পাচ্ছে মানে সে রাজি। রিমলির দিকে চোখ রাঙিয়ে তাকালেও সৃষ্টি বেগম খুশি হলেন, কারণ শ্রেয়া রাজি। আজ অফিসে আসেনি ফারাজ। শ্রেয়া এসে সব কিছু গুছিয়ে বসল মাত্র। ফারাজের কেবিনের দিকে তাকিয়ে আছে, আবার তাকাতে থাকে দরজার দিকে। ফারাজ ঢুকবে ওখান থেকে। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ফারাজ আসছে না। কিছুক্ষণ পর ইভা আসে অফিসে। ইভাকে দেরি করে আসতে দেখে শ্রেয়া বলে, এত দেরি করে আসলে যে? কারণ আজকে বকার কেউ নেই। সরি স্যারকে বলে দিও না আবার। আজকে বকার কেউ নেই মানে? ওদের কথার মাঝে এ নিয়ে এসে শ্রেয়াকে বলে, হ্যান্ডসাম বাইরে গেছে প্রায় 1 বছরের জন্য। কই, আমাকে তো বললো না। আমাকে বলেছে, কাল রাতে বলেছে। আটকানোর চেষ্টা করেছি কিন্তু শোনেনি। যাক, একটু রিফ্রেশমেন্ট দরকার। মনটা খারাপ হয়ে গেল শ্রেয়ার। কতটা আশা নিয়ে এসেছিল আজ। চোখ জুড়িয়ে ফারাজকে দেখতে পাবে। ভালোবাসার সূচনাতে হয়তো এমনটাই হয়। সিঁড়ি দিয়ে নিচে নামছে অহনা। উপরের রুমগুলো পরিষ্কার করেছে মাত্র। আজ বাড়ির ছেলেও নাতি আসবে। 1 মাস থেকেই চলে যাবে। সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কা লাগে একটি যুবকের সাথে। কবির অহনাকে সামলে দেয়, তারপর বলে, আপনি ঠিক আছেন? অহনার মাথা ঘুরছে। এখন মূলত তার মাথা ঘোরার কারণেই এমন হতে থাকে। কবিরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি কবির, তাই না? হ্যাঁ। দাদি কোথায়? রান্নাঘরে আছেন তিনি। তোমার আর তোমার বাবার পছন্দের খাবার রান্না করছেন আজ। তাহলে আমি দেখা দিয়ে আসি। হ্যাঁ যাও। অহনা এবার নিজের ঘরে এসে বসে। খুক খুক করে কিছুক্ষণ কাশতে থাকে। কিছু একটা অনুভব করে নাকে হাত দিয়ে দেখতে থাকে। আঙ্গুলে ছোপ ছোপ রক্ত দেখে স্মিথ হেসে বলে, কর্মফল। আমি এই বিষয়ে কাউকে জানাবো না। যেমন আছি তেমন থাকবো।
রিমলি আজ কলেজে যায়নি। নতুন গল্প নিয়ে এতটাই উত্তেজিত যে সে আজ কলেজে না যেয়ে বাসায় বসে লিখছে। সৃষ্টি বেগম কিছুক্ষণ পরপর এসে দেখছেন রিমলি ফোন নিয়ে সেই ধরে বসে আছে। বিরক্তিতে এখন বকছে রিমলিকে। রিমলি এবার বিরক্ত হয়ে ফোন পাশে রেখে দিল। সৃষ্টি বেগম তারপরও থামেনি, বলতে থাকেন, পড়াশোনা না করে ওই এক ফোন নিয়ে ঘাটতেই থাকে। পরীক্ষায় তো কী করিস, টেনে টুনে পাস, এত ফোন কিসের? হ্যাঁ, এবার ভালো রেজাল্ট না করলে সোজা বিয়ে দিয়ে দিব। আচ্ছা মা, যদি এই কথাই হয় তাহলে এখনই বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি। কি? হ্যাঁ, এই পড়াশোনা আর ভালো লাগে না, এর জন্য কোনো দিকে সময় দেওয়া হয় না। পড়াশোনা থেকে তো ভালো সংসার করা, কাজকর্ম করেও রেস্টে থাকা যায়। সংসার করেছিস কখনো? সংসারের জ্বালা তুই কী বুঝবি? যেদিন করবি সংসার সেদিন বুঝবি। তাই তো বলছি, বিদায় দাও আমাকে, করতে দাও সংসার, না হলে যেমন আছি তেমন থাকতে দাও। সৃষ্টি বেগম রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলেন, এইটুকু মেয়ে সংসার করতে চায়, এদিকে সংসার কি তাই বোঝে না? বেশরম মাইয়া। সৃষ্টি বেগম চলে যেতে রিমলি বিড়বিড় করে বলে, সংসার কি না বুঝি কতজনের সংসার নিয়ে লিখেছি, আমার এতেই হবে। বলেই রিমলি আবেগের সাগরে ভাসতে থাকে, যেন সংসার তার কাছে পান্তা ভাত। আজ মনমরা হয়ে সব কাজ করছে শ্রেয়া। কোথায় ভেবেছিল ফারাজের মনোক্তি সম্পর্কে অবগত হবে, কই, সে তো আসেনি। যদি ফারাজ রাজি হয় তাহলে শ্রেয়ার কেমন লাগবে এটা ভাবছে শ্রেয়া। আবার ভাবছে ফারাজ যদি না করে দেয় তাহলে সে কি করবে? চাকরি কি করবে নাকি ছেড়ে দিবে? চাকরি ছেড়ে দিলে তো সে দিশেহারা হয়ে যাবে। কোনো রকমে 3টা ফাইল চেক করে এনির সাথে ওগুলো নিয়ে ডিসকাস করে নিল। এখন লাঞ্চ টাইম। শ্রেয়া নিজ মনে লাঞ্চ করতে যাচ্ছে ক্যান্টিনে। ঠিক তখনই পেছন থেকে শ্রেয়াকে ডেকে ওঠে মিমি। মিমির কণ্ঠে পেছনে তাকিয়ে শ্রেয়া খুশি হয়। স্কুল ব্যাগ কাঁধে করে এসেছে সে। শ্রেয়া মিমির কাছে এসে দাঁড়ায়। মিমি বলে, পাপা নেই, আমার ভালো লাগছে না, কাকে হাসপাতালে গেছে, আমার জন্য নাকি নতুন ভাই বোন আনার ইচ্ছা হয়েছে, তাই হাসপাতালে। তুমি আমার সাথে লাঞ্চ করবে? খুশি হয়ে শ্রেয়া নিয়ে গেল মিমিকে। ফারাজের ক্যান্টিনে কোনো অস্বাস্থ্যকর খাবার রাখে না। ক্যান্টিনের জন্য যে শেফ রাখা সেও একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন। ফারাজ আর ফারহান চৌধুরী এইসব বুঝে শুনে রাখেন। স্টাফরা এখানে প্রতিনিয়ত লাঞ্চ করে, বাসায় যাওয়ার সময় থাকে না। অস্বাস্থ্যকর খাবারে ঝুঁকি বেশি, এটা ফারাজ চায় না। তাই এই ক্যান্টিন পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার নিয়ে আলাদা পরিকল্পনা করে রেখেছিল। এই জন্য মিমিও এখানে এসে ফারাজের সাথে লাঞ্চ করতে পারে। এছাড়াও এই অফিসে বাচ্চাদের জন্য ও নামাজের জন্য একটি আলাদা রুম করা আছে। মিমিকে খাইয়ে দিচ্ছে শ্রেয়া। আজ সকালে যে প্রস্তাব শুনল, এখন মিমিকে নিজের কাছের কেউ বলে মনে হচ্ছে শ্রেয়ার। মিমি যেন এখন তারই মেয়ে। মিমিকে খাইয়ে দিতে দিতে শ্রেয়া বলে, তুমি প্রতিদিন আসবে, আমরা একসাথে খাবো, ঠিক আছে? ফোকলা দাঁতে হাসি দিয়ে মিমি বলে, ঠিক আছে আন্টি। ওদের কথার মাঝে এনে আসে। এতক্ষণ সে ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে কথা বলছিল। ফারাজ এখন প্লেনে আছে, একটু টেক্সট দিয়ে কথা বলেছে। শ্রেয়া আর মিমির সামনে এসে এনে বসে বলে, কখন এসেছে তুমি? মিমি উত্তর দেয়, অনেকক্ষণ হয়েছে, একদম লাঞ্চ টাইমে। তুমি এত দেরি করলে কেন? তোমার পাপা থাকলে দেরি হতো না, এখন পাপা নেই, আমাকেই সব কাজ করতে হয়। তোমার আন্টিও তো সারাদিন কাজ করতে করতে টায়ার্ড। পাপা এত কাজ দেয় কেন? একটু রেস্ট করলে কি হয়? এই কোম্পানির লস হবে, তোমার পাপার ক্ষতি হবে। ও, তাহলে তোমরা কাজ করবে, বেশি বেশি কাজ করবে। শ্রেয়া আর এনি চাওয়াচাওয়ি করে হাসতে থাকে। এনি বলে ওঠে, আমাদের একটি পুরনো মডেল আসবে, নাম সূচি, আর সাথে তার হবু বর। মিস সূচি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ি থেকে অনুমতি পাওয়ার কারণে আবার আমাদের সাথে যুক্ত হবেন। তাহলে মিস সোনিয়ারা বাদ যাবে? আরে না, আমাদের এক এক প্রজেক্টের জন্য এক এক মডেলের দরকার হয়। সোনিয়ারা তো আছেই, তবে সে অন্য প্রজেক্টের জন্য। সূচি আসবে ডিজিটাল আউটফিটের জন্য, যেগুলো র্যাম্প ওয়ার্কে কাজে লাগবে। তুমি হয়তো এটাতে প্রথম আনকমফোর্টেবল থাকবে, ডোন্ট ওরি, আমি আছি। আর তুমি শুধু দেখবে কালার কম্বিনেশনের সাথে ড্রেসের কোয়ালিটি। আর হ্যাঁ, আমাকে একটু অ্যাকাউন্টগুলো চেক করে দেবে, ওকে অ্যানি? ওরা লাঞ্চ শেষ করে নেয়। মিমি শ্রেয়াকে বিদায় দিয়ে চলে যায়। কাজে আবার লেগে পড়ে শ্রেয়া। অহনাকে নিজের বাসায় দেখে রেগে যায় নিবিড়। হুঙ্কার দিয়ে বলে, এই মহিলা এখানে কেন মা? মিসেস নাজমা ছেলেকে থামাতে ব্যস্ত। মূলত ফারাজ আর নিবিড় দুজন বন্ধু। নিবিড় পড়াশোনা শেষ করার আগেই বিয়ে করে তার প্রেমিকার সাথে। বংশীয় ব্যবসার দায়িত্ব নেয়, নিবিড় সাথে পড়াশোনা চালাতে থাকে। ফারাজ চলে যায় বিদেশে। নিবিড়ের বাবা মারা যাওয়ার নিবিড় সব কিছু দেখত। ফারাজের ক্ষেত্রে এদিকটা একটু ভিন্ন। ফারাজ তার ব্যবসা বুদ্ধি দিয়ে চালালেও ফারহান চৌধুরীর সহযোগিতা ছিল। ফারাজ সব কিছু হ্যান্ডেল করলেও ফারহান চৌধুরী ফারাজের কথা মতো চলত। ছেলের প্রতিটি ডিসিশন ছিল যুক্তিযুক্ত, তাই তিনিও খুশি হতেন। নিবিড়ের সাথে ফারাজের দূরত্ব মাঝখানে এই জন্যই তৈরি হয়, কারণ তারা পারিবারিক চাপে দুদিকে চলে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ আছে।
খুব বেশি কথা না হলেও কিছু পোস্ট তো সামনে আসেই। এই যেমন ফারাজ চৌধুরী প্রাক্তন স্ত্রী অহনা সম্পর্কে মিডিয়াতে ছড়ানো আছে। নিবিড়ের এমন কথাতে অহনা মাথা নিচু করে আছে। এখন আর সে রাগ বা প্রতিবাদ করে না। অতীতের কর্মের জন্য অনুতপ্ত হয়ে সবার বলা কটু কথা সহ্য করছে। হয়তো এগুলো হজম করলেও কিছুটা পাপ কমে যাবে। নিবিড় আবারও বলে ওঠে, ও আমার ফ্রেন্ডের লাইফ হেল করে দিয়েছে। সেই স্কুল লাইফ থেকে শুনে এসেছি কতটা ভালোবাসে সে এই মেয়েটিকে। জানো মা, আমরা যখন টিফিনে ভালো মন্দ খেতাম তখন ফারাজ অহনার জন্য অর্ধেক টাকা রেখে দিত। ছেলেটা মিষ্টি পাগল ছিল বলে শুধু একটা মিষ্টি খেয়ে থাকতো। বলতো মিষ্টি খেলে পেট ভরে যায়। বাকি টাকা জমিয়ে এই মেয়েকে ওই বয়সে বই খাতা কিনে দিত। স্কুলে নিজের দায়িত্বে ওই আন্টিকে দিয়ে ফিস দেওয়াতো। ছেলেটার মুখে আমি কখনো কোনো নারীর নাম শুনিনি। সবসময় এই অহনা অহনা আর অহনা করতো। আর এই মেয়েটা কী করলো, ছি, ভাবতেই ঘৃণা লাগে। তুমি তাকে এই বাড়িতে আশ্রয় দিলে? মিসেস নাজমা সব কিছু শুনেও কাঠিন্য গলায় বলেন, আমি কি করেছি এটা আমি দেখে নিব, তোমাকে ভাবতে হবে না। আর এই তো 2 দিন আমার কাছে থাকে এমন না, কয়েক মাস ধরে আছে আমার সাথে। ভালো মন্দ আমি দেখছি। তুমি এসব নিয়ে মাথা ঘামাতে এসো না। মায়ের কাছে এসেছো, মায়ের ভালোবাসা নাও। পরনারী কী করেছে এটা আমি দেখব। রাগ মাথা চেপে ধরলেও মায়ের কথা শুনে চুপ হয়ে গেল নিবিড়। উপর থেকে সব কিছু দেখছে কবির। ইন্টারে পড়ুয়া ছেলেটা ভাবছে কী এমন করেছে সে। ঘরে এসে ফারাজ চৌধুরী দিয়ে সার্চ দিল। বিভিন্ন নিউজ সহ পারিবারিক ছবিও দেখা গেল। ফারাজের সাথে থাকা একটি বাচ্চা মেয়েকে দেখে চোখ আটকে গেল কবিরের। মেয়েটার সামনে বব কাট, ভ্রু দুটো মোটা মোটা, চোখের পাপড়ি বড় ও সুন্দর। ফর্সা মুখে এগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। মিমির অনেকগুলো ছবি দেখে কবির আনমনে বলে, এটা তো একটা পিচ্চি মেয়ে। ধুর, আমিও আছি আরেকজন। কেন যে এদের দেখতে গেলাম বলেই ফোনটি রেখে দেয় খাটে। মাত্র অফিসের কাজ শেষ করলো শ্রেয়া। এখন উদ্দেশ্য বাসায় যাওয়া। রিক্সা খুঁজতে থাকে। এই একটা বিরক্তিকর বিষয়। একটু সন্ধ্যা নামলেই কোনো যানবাহনের দেখা মেলে না। যদিও বা দেখা মেলে তা লোকজন ভর্তি যানবাহন। শ্রেয়া হাঁটতে থাকে। একটু হাঁটলে মেন রোড। ওখান থেকে রিক্সা বা বাইক পাবে। মেন রোডে এসে শ্রেয়া দেখল একটি পেস্ট্রি হাউস। চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতি। বাবা মা বোনকে নিয়ে কত খেত এই কেক। একটা কেকের স্টল তারও দেওয়ার ইচ্ছা ছিল। সব কিছু ভাবনাতেই রয়ে গেল। বাবা বেঁচে থাকতে কত শত ফিউচার প্ল্যান করতো। এই চাকরি করব, এটা না পেলে এই ব্যবসা করব, যদি এটাও সম্ভব না হয় তাহলে একটা দোকান দেব। রিমলি তখন থেকেই বাবা আর বোনের এসব ইচ্ছাতে খুশি হতো। সৃষ্টি বেগম পরিবারের সবার মুখে এসব শুনে খুশি হতেন। তিনি স্বামীর সামনে এমনিতেই সবসময় লজ্জা পেয়ে থাকতেন। বাসার জন্য 1 পাউন্ডের কেক নিল শ্রেয়া। কেকের মধ্যে ভিন্ন ফ্লেভার যুক্ত ছিল। যেই খাবার শ্রেয়া বা তার পরিবার কখনো খায়নি, ওই খাবার সবসময় ওরা কিনে বাসায় এনে একবার টেস্ট করে নিত। বাবার পছন্দের ম্যাঙ্গো ফ্লেভারও ছিল এখানে। এটা দেখে চোখ চিকচিক করছে শ্রেয়ার। আনমনে বলে, তোমার এই ম্যাঙ্গো ফ্লেভারটা আজ কে খাবে বাবা? আর কি আরও থাকতে পারতো না? থাকলে আজ আমি তোমাকে এভাবে মিস করতাম না। আমাদের সাথে সব স্মৃতিতেই তুমি জড়িয়ে আছো, কিন্তু আমাদের ভবিষ্যতে তুমি নেই। এটাই যে বাস্তবতা, কিন্তু আমরা জেনেও মানতে পারি না। বাসায় এসে শ্রেয়া তার মায়ের হাতে কেক দিল। এতখানি কেক দেখে সৃষ্টি বেগম বলেন, আমরা 3 জন, আমাদের 3 পিচই হতো। এত টাকা খরচ করার দরকার কি? নতুন কিছু চোখে পড়ল মা। বাবা থাকলে তো বাবাই কিনে আনতো। আজ না হয় বড় মেয়ে আনলো। বলতে না বলতেই থমকে গেল শ্রেয়া। দেখল সৃষ্টি বেগমকে। কান্না করে দিলেন তিনি। রিমলি নিজেও চুপ হয়ে আছে। বাবা ভক্ত মেয়ে রিমলি। শ্রেয়ার থেকেও রিমলি বেশি মিশত বাবার সাথে। বাবার মৃত্যু মেনে নিতে পারেনি। যেদিন বাবার লাশ দুয়ারের সামনে আসে সেদিন এক চিৎকার দিয়ে প্রায় 1.5 সপ্তাহ নীরব ছিল। আজও ভাবলে ভয়তে শিউরে ওঠে শ্রেয়া। বাবার মৃত্যুতে শোকাহত হবে নাকি বোনের সেবা করবে। শ্রেয়া যেন দিশেহারা। রিমলিকে তখন অনেক ডাক্তারসহ কবিরাজ দেখানো হয়, কোনোটাতেই কাজ হয় না। একদিন ডাক্তার বলে, ওনার যে কারণে এমন অবস্থা, সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন আবারও হতে হবে, তাহলে হয়তো নর্মাল হতে পারবেন। সেদিন রাতে রিমলিকে নিয়ে সৃষ্টি বেগম লুকিয়ে লুকিয়ে কবরস্থানে নিয়ে যায়। লুকিয়ে যাওয়ার কারণ হলো শ্রেয়া আর রিমলির পেছনে অনেকের বদনজর। এলাকার মাস্তান তখন ওদের উত্ত্যক্ত করত। অনেকক্ষণ ধরে বাবার সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলে শ্রেয়া। এক পর্যায়ে সৃষ্টি বেগম নিজেই কান্না করেন। মায়ের এই কান্না আর ভেঙে পড়ার সাথে সামনে থাকা বাবার কবরকে দেখে আবারও কান্না করে রিমলি। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। আজ আর রিমলি আগের মতো ভেঙে পড়ছে না, কিন্তু কষ্ট তার মনে রয়েই গেছে। চোখের পানি মুছে বলে, বাবা নেই তো কী হয়েছে? বাবা আমাদের স্মৃতির পাতায় আছে আপু। তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা খাবার রেডি করি। বোন যে তাকে সান্ত্বনা দিল এটা শ্রেয়া খুব ভালোভাবেই বুঝলো। গোসল করে আসতে রিমলি বলে, আমি আর আম্মু বেলকনিতে আছি আপু,
শ্রেয়া বলকে নিতে চায়। হালকা লাল রঙের ড্রিম লাইট জ্বলছে। কেক নিয়ে বসেছে তিনজনে। কেক খেতে খেতে শ্রেয়ার চোখ যায় দূরের সেই মাঠের দিকে। মাঠটা ফাঁকা, শুধু আছে একটি টিনের ঘর। পাশের চায়ের দোকান এখন বন্ধ করা হচ্ছে। হলুদ রঙের লাইট জ্বালানো সেখানে। আশেপাশে গাছপালা থেকে বাতাস আসছে। গোসল করেছে বলে ভালো লাগছে শ্রেয়ার কাছে। দূরে মাঠের মধ্যে থাকা ঘরের দিকে তাকিয়ে শ্রেয়া বলে, এ মাঠ কিসের জন্য ফাঁকা? সৃষ্টি বেগম বলেন, কি জানি। রিমলি কেক খেতে খেতে বলে, কেকটা অনেক টেস্টি হয়েছে আপু। আমাদের তো ইচ্ছা ছিল একটা ছোট্ট পেস্ট্রি হাউস খোলার, তা মনে হয় আশাই থেকে যাবে, পূরণ আর হবে না। আচ্ছা বোন, মাকে নিয়ে একটু খোঁজ নিবি তো, সামনের মাঠ কী কারণে বন্ধ? যে ঘর, ওটাও তো কোনো কাজের না। আর ওখানে আমরা চাইলে কিছু করতে পারবো কি না? কী করার কথা ভাবছিস তুই? একটা ছোট্ট কেকের দোকান। বাবার স্বপ্ন, আমাদের ভালোবাসা পূরণ করতে চাই মা। এতগুলো টাকা কোথায় পাবি? বেতন তো আমার কম না। এই 2 মাসে বেশ ভালোই হয়েছে। দরকার হয় কিছু লোন নিব। সংসার তো চলে যাবে, সাথে লোন পরিশোধ হয়েও যাবে। মুখে উৎসাহের হাসি ফুটে নিমলি বলে, সত্যি আপু, বাবার স্বপ্ন পূরণ হবে? আমাদের নিজস্ব একটা দোকান হবে, যেটা আমরা পারিবারিকভাবে খুলব। আমরা 2 বোন একসাথে সেই দোকানের জন্য কাজ করব। দোকানের নামে সবাই আমাদের পরিবারকে চিনবে। আল্লাহ চাইলে সম্ভব, বাকিটা বান্দা হিসেবে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এই ইচ্ছাটা পূরণ করার তৌফিক দিক, আমিন। সকালে শ্রেয়া অফিসে এসে লিফটে ঢুকতেই দেখা হয় অতসী আর জিনিয়ার সাথে। দুজনে শ্রেয়ার সামনে এসে দাঁড়ায়। শ্রেয়া সালাম দিয়ে কথা বলতেই তারা বলে, আমার ছেলে তোমার জন্য দেশ ছেড়ে চলে গেছে, তুমি দায়ী ওর চলে যাওয়ার জন্য। কিছু বুঝতে পারল না শ্রেয়া। তাকে যে কথাগুলো বলা হচ্ছে এটা সে শিওর, কিন্তু সে তো কিছুই করেনি। প্রশ্ন করে, আমি কি করেছি? আমার ছেলেকে পটাতে চেয়েছিলে তাই না? পারোনি তো, তাই ওর বাবার সাথে রাগ করে চলে গেছে, থাকবে না এখানে। আঙ্কেলের সাথে রাগ করেছে কেন? কারণ ও তোমার বাসায় প্রস্তাব নিয়ে গেছিল তাই। তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আদৌ কি আমাদের সাথে যায়? একটু ভেবে দেখো তো। মুখটা শুকনো হয়ে আসলো শ্রেয়ার। মুখের উপর এমন অপমান সহ্য করতে পারছে না সে। অতসী ব্যাগ থেকে ফোন বের করে দেখালো কালকের ভিডিও, যেখানে ফারাজ স্পষ্ট বলে দিচ্ছে সে শ্রেয়াকে ভালোবাসে না, বিয়ে করতে পারবে না শ্রেয়াকে। শ্রেয়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এভাবে অপমান না করে ফারহান চৌধুরীর মাধ্যমে না করে দিলেই হতো। জিনিয়া এখন বিজয়ের হাসি হাসতে থাকে। ফারাজ তো রাজি ছিল না, এখন শ্রেয়া নিজেও না করে দিবে। জিনিয়া আর অতসী চলে যেতে শ্রেয়া চলে আসে তার কেবিনে। কোনো রকমে কাজ করতে থাকে। কাজ করলেও মন মস্তিষ্ক তার ঠিক নেই। এভাবে অপমানটা সহ্য হচ্ছে না। 2 ঘন্টা পর না পেরে চলে গেল এনের কেবিনে। এনে ভিডিও কনফারেন্সে আছে। শ্রেয়া নক করতেই হাত ইশারা করে শ্রেয়াকে বুঝিয়ে দিল সামনে বসতে। শ্রেয়া বসে আছে। এনে কথা বলা শেষ করে শ্রেয়ার দিকে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে কান্না করেছে শ্রেয়া। কান্নার কারণ জিজ্ঞাসা না করে এনি বলে, কিছু বলবে? আমি এই চাকরি করতে চাই না এনি। হঠাৎ এই সিদ্ধান্ত? এমনি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তুমি চাকরি করতে চাওয়াটা এটা তোমার ডিসিশন, তবে এই অফিস থেকে তোমাকে এখন বের করে দেওয়া তো সম্ভব না। কেন? তুমি যার অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছো সে কিন্তু এখানে নেই। তোমার বসের পারমিশন প্লাস পেপার সহ সই লাগবে, তবে তুমি এই চাকরি বাদ দিতে পারবে। ওখানে ইনফর্ম করে দিলেই তো হলো। শেহনাজ, এটা কোনো হাঁড়ি পাতিল খেলা না। এটা একটা কোম্পানি যেটাতে রুলস ফলো করে চলতে হয়। এখানে জয়েন হওয়ার আগে তোমাকে একটা পেপার সই করতে হয়েছে। সেখানে স্পষ্ট আমরা উল্লেখ করেছিলাম 1 বছরের আগে নিজ থেকে তুমি যেতে পারবে না। আমরা স্ট্রং অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছি বলেই কিন্তু পেপারে সব রুলস উল্লেখ ছিল। হ্যান্ডসাম এখানে বেশি একটা থাকে না যেটা দেখার। তার অ্যাসিস্ট্যান্ট মানে তুমি, আর তার শেয়ার হোল্ডার মানে আমি দেখব। সব কিছু জেনে শুনে এসেও তুমি যেতে চাইছো। এতে কোম্পানিতে বড় আকারে লস হয়ে যাবে। আমার ভালো লাগছে না এনি। আমি এই স্মার্ট জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। অনেক সময় নিজের লিমিট ক্রস করে ফেলছি। নিজের উপর নিজেরই বিতৃষ্ণা লাগছে। তুমি কিছুদিনের জন্য রেস্টে নাও। আজকে ছুটি নাও, 3 দিন পর এসো। কিন্তু সরি টু সে যে তোমাকে আমি এখন অফিস থেকে রিজাইন দিতে পারবো না। এনের কথা মতো শ্রেয়া মাথা নাড়িয়ে চলে যায়। হাতে থাকা কলমটি টেবিলের উপর রেখে এনি কল করে অর্পাকে। অর্পা রিসিভ করতে এনি বলে, লজিক্যালি সাথে অফিসের রুলস অনুযায়ী আমি শেহনাজকে আটকাতে পেরেছি। তুমি আজ আর ওর সাথে কথা বলো না। ওকে একটু হার্ড হতে হবে। নিজেকে শক্ত রেখে পথ চলা শিখতে হবে, না হলে যে প্রতিপদে এভাবেই ভুগতে থাকবে। আমি নিজেও চাই ও নিজের একটা রাস্তা করে তারপরে এই পরিবারে আসুক। যে অশান্তি আমি ভুগছি এটা ওকে ভুগতে দিতে চাই না। মা কোনো দিন আমাকে ভালোবাসেনি, আমি চাই না শ্রেয়া এটা ফিল করুক। সকালে যখন শ্রেয়ার দেরি হতে থাকে তখন এনি চেক করে সিসিটিভি ফুটেজ, যেটা ফারাজ আর তার ল্যাপটপের থেকে কানেক্ট থাকে। গাড়ি থেকে নেমে এনি দূরে দেখেছিল শ্রেয়া রিকশায় করে আসছে।
যেখানে মিনিট 5 দেরি হবে সেখানে কেন আধা ঘন্টা দেরি হচ্ছে বুঝতে পারছিল না। সিসিটিভি ফুটেজ দেখে এনে দেখল শ্রেয়ার সামনে জিনিয়া আর অতসী। সাউন্ড সিস্টেম শুধু ফারাজের কাছে থাকায় কিছু শুনতে পারছে না। কি বলছে ওরা জানতে দারোয়ানকে কল করে। দারোয়ান রিসিভ করতে এনি বলে, আপনি চুপ থাকুন, ওখানে কি কথা হচ্ছে আমি শুনতে চাই। দারোয়ান চুপ থাকে। ওদের সমস্ত কথা শুনে নেয় এনি। সব কিছুর ঊর্ধ্বে শ্রেয়া কোনো প্রতিবাদ করেনি দেখে শ্রেয়ার উপর রাগ করে। শ্রেয়া যেভাবে চলছে তাতে বাংলা সিনেমার ন্যাকা হিরোইন থেকে কম কিছুই না। জিনিয়া আর অতসীর মুখের উপরে মোক্ষম জবাব দিতে পারত শ্রেয়া, তাই এনি প্ল্যান করেছে। সে কিছুই জানে না এমনভাবে থাকবে। কেউ আঘাত করলে তাতে মলম লাগালে আঘাত শুকিয়ে যায়, ব্যথার কারণটাও ভুলে যায় সবাই। কিন্তু মলম না লাগিয়ে ব্যথাকে পুষে রাখলে সে ব্যথা দ্বারা জীবনে বহু দূর এগিয়ে যায়। শ্রেয়াকে এখন এই ব্যথা পুষে রাখতে হবে, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। বাসায় এসে শ্রেয়া কারোর সাথে কোনো কথা না বলে দরজা আটকে দেয়। রিমলি সব কিছু শুনেছে অর্পার কাছে। রিমলি সব জেনেও চুপ আছে। সৃষ্টি বেগম ঘাবড়ে গিয়ে দরজা ধাক্কালে রিমলি নিষেধ করে। সব কিছু খুলে বললে তিনিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু শ্রেয়া কোনো অঘটন ঘটিয়ে দেয় কি না ভাবছে। কিছুক্ষণ পরপর দরজার কাছে যেয়ে টোকা দিচ্ছে। কোনো সাড়া শব্দ না পেলেও কান্নার আওয়াজ ঠিকই পাচ্ছেন তিনি। মেয়ের দুঃখে নিজেও কান্না করে দেন। শ্রেয়া ঝর্ণা ছেড়ে তার নিচে বসে কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর বাইরে এসে বাবার ছবি হাতে নেয়। বাবার কাছে আজ আক্ষেপের কথা বলে, কেন গেলে তুমি আমাকে ছেড়ে বাবা? তুমি থাকলে আজ আমরা ওই কুড়ে ঘরে সুখে থাকতাম। এইসব বিলাসিতা দেখতে হতো না। সময়ের সাথে ধীরে ধীরে এগিয়ে যেতাম। এত দ্রুত সফলতার মুখে আসতে হতো না। তুমি নেই বলেই আমার বিয়ে হয়ে গেল। তুমি নেই বলেই আমাকে কোনো রাস্তা দেখতে হলো। তুমি নেই বলেই আজ আমি আমার বটবৃক্ষ হারালাম। তুমি নেই বলেই মা বোন দুজনে আজ নিস্তব্ধ। আমাদের সেই আগের জীবনটা এখন আর নেই বাবা। অল্প টাকায় অল্প কিছুতে আমরা যে সুখ পেতাম এই সুখ এখন পাই না বাবা। এই সমাজ পুরুষের পরিচয় ছাড়া বাঁচতে দেয় না, টাকা পয়সা ছাড়া মূল্য দিতে পারে না। তুমি থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না। শ্রেয়া কান্না করতে করতে এত কথা বলছে, অথচ ছবিতে তার বাবার মুখে সুখের হাসি। শ্রেয়া আবারও বলে, তুমি হাসছো বাবা? তোমার মেয়ে সুখে নেই। আমি কারো ভালোবাসা পাই না বাবা। স্বামী শাশুড়ি ননদ এদের জন্য এত কিছু করেও 2টা বছর অবহেলা পেয়েছি। জীবনে প্রথম কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিয়েছি, সেও আমাকে চায় না। কারণ আমার টাকা পয়সা অর্থবিত্ত নেই, ভালোবাসার কোনো মূল্য নেই বাবা। আমার ভালোবাসা, আমার প্রচেষ্টা সব ব্যর্থ। আমি নিজেও এক ব্যর্থ নারী বাবা। আমি সমাজের কাছে ব্যর্থ, ডিভোর্সি নারীরা ব্যর্থ। বলে শ্রেয়া আরও জোরে জোরে কান্না করছে। ভিতরে সমস্ত কথা শুনতে পেল সৃষ্টি বেগম। কান পেতে আছেন যে তিনি এখানে। না পেরে রিমলিকে বলে, আমি ওকে সত্যিটা বলে দিই, ওর এই কষ্ট মা হয়ে সহ্য হচ্ছে না আমার। আমি জানতাম নারী জীবন বড়ই কঠিন। ঠিক এই কষ্টটার জন্য আমি ওকে মাটি আঁকড়ে সংসার করতে বলেছিলাম। তবে রনি যে নষ্ট কাজ করেছে, এরপর আমি ওকে সংসার করতে দিতে পারতাম না। আজ আমার মেয়েটা পুরো নিঃস্ব। আমি অপদার্থ মা হয়ে ওর আহাজারি শুনছি। আমার মরণ হলো না কেন? মায়ের কান্না দেখে রিমলি জড়িয়ে ধরে সৃষ্টি বেগমকে। মায়ের চোখের পানি মুছে বলে, আপুকে শক্ত মনের হতে হবে মা। এই পৃথিবীর মানুষ বহুরূপী, তাদের আসল সত্যিটা জানতে হবে। এখন আপু যদি জানতে পারে যে তার ভালোবাসার মানুষ নিজেই একটু সময়ের জন্য বাইরে আছে, দেশে ফিরে তাকে বিয়ে করবে, তাহলে আপু নিজেই একটা আশায় থাকবে। যিনি আন্টির মতো মহিলাদের সামনে রুখে দাঁড়াতে পারবে না। আপুকে বুঝতে হবে মোক্ষম জবাব কিভাবে দিতে হয়। আপুকে যে সুযোগ দেওয়া হয়েছে এটা আপুর কাজে লাগাতে হবে। কত শত নারী আছে এই সুযোগটাও পায় না। আমার আপু পেয়েছে মা, তাই ওকে সমাজে অবহেলা করা মানুষের মুখের উপর জবাব দিতে হবে। এক জালিম শাশুড়ির কাছ থেকে এসে আরেক জালিম শাশুড়ির কাছে গেলে তো সেই একই জীবন পাওয়া। একটু সহ্য করো, দেখবে ঠিক হয়ে যাবে। বিকালে আছরের আজানে ঘুম ভাঙল শ্রেয়ার। মনে পড়ল সে তো জোহরে নামাজ পড়েনি। সাথে সাথে চলে গেল অজু করতে। দুঃখ কষ্ট আসবেই তাই বলে নামাজ আদায় করা বাদ দেওয়া যাবে না। নামাজ পড়লে মনের শান্তি মেলে। যত কষ্টের জীবন হোক, নামাজ মনের মধ্যে পবিত্রতা বজায় রাখে, সাহস বাড়িয়ে দেয় নতুন পথ চলার। নামাজ পড়ে মোনাজাত করে শ্রেয়া ওই জায়নামাজে মাথা এলিয়ে দেয়। ভাবতে থাকে পুরনো স্মৃতি। কিছুক্ষণ এভাবে থেকে কিছু একটা ভেবে বাইরে আসে। সৃষ্টি বেগম আর রিমলি টেবিলে শুয়ে আছে প্রায় ঘুমে। সামনে খাবার দেখেই বোঝা যাচ্ছে কেউ দুপুরে খায়নি। শ্রেয়া এসে আগে রিমলিকে ডাক দেয়। শ্রেয়াকে দেখে উঠে বসে বলে, আম্মু, আপু এসেছে। সৃষ্টি বেগম শ্রেয়াকে নিয়ে বসে পড়েন। খাবার বাড়তে থাকে। তিনজনে মিলে দুপুরের খাবারই বিকালে খাচ্ছে। সৃষ্টি বেগম কোনো প্রশ্ন করছে না দেখে অবাক হলেও কিছু বলল না শ্রেয়া। রিমলিকে বলে, পাশের মাঠের খোঁজ নিয়েছিলি? হ্যাঁ, ওই টিনের ঘরের সাথে আগে আরও কিছু ঘর ছিল। জমির মালিক ইতালি থাকে এখন।
এ মাঠে ওনারা মুদি দোকান দিয়েছিলেন আর সাথে করে টিনের ঘরে থাকতেন। পাশের ঘরগুলো ভেঙেছিলেন বাড়ি করবে, কিন্তু তার আগে তার ছেলে এসে নিয়ে যায়। এই জন্য শুধু মুদি দোকান আছে। ওই পুলিশ খোঁজ নিয়েছে, আমরা চাইলে কিছু করতে পারবো ওখানে। ওটা ওদের পরিচিত লোক। কোন পুলিশ? আরে এই যে বাড়িওয়ালার ছেলে। হালকা হাসল শ্রেয়া। কেন যে ওই পুলিশকে পছন্দ করে এটাই বোঝে না। নিজে নিজে মিশুক হলেও ক্ষতি তো করে না, তাহলে সমস্যা কোথায়? উল্টো ওদের সাহায্য করছে। সৃষ্টি বেগম বলেন, জুই আপা বলছিল ওই জমি ভাড়া নিয়ে থাকতে পারবি। আমি ভাবছি তুই সময় করতে পারবি কি না। আমি 3 দিনের ছুটি পেয়েছি মা, সব কিছু কমপ্লিট করতে না পারলেও কিছু কাজ এগিয়ে রাখতে পারবো। আমি কাল জমির মালিকের সাথে কথা বলে নিব। ভাড়া জমিতে না হয় পেস্ট্রি হাউস খুললাম, তারপর আস্তে আস্তে দেখা যাবে। এমনিতেও মালিক তো আর এসে ঝামেলা করবে না। সব কিছু সিদ্ধান্ত নিয়ে শ্রেয়া পরের দিন কল দিল জমির মালিককে। কথা বলে নিল। দোকানের কাগজপত্রের দায়িত্বে আছেন মিসেস জুই। একই এলাকায় বাসা থাকে, তাদের একে অপরের মধ্যে সম্পর্ক ভালো ছিল। মিসেস জুই কাগজপত্রের বিষয়ে দেখছিলেন আর শ্রেয়া রিমলি মিলে দোকান পরিষ্কার করতে ব্যস্ত। টানা 2 দিন দোকান পরিষ্কার করতে হয়েছে। চারপাশে কিছু স্টিকার দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আরও কিছু কাজ করে নিজেরা একটি ফেসবুক পেজ খুলেছে। প্রথম দিন কিছু কেক বানিয়ে পেজে ছবি ছেড়েছে। এদিক ওদিক থেকে মোটামুটি ভালোই লাইক ফলো আসতে থাকে। প্রথম কেক কিনে মিসেস জুই রিভিউ দিলেন, সাথে অর্পা নিজেও ভালো রিভিউ দিয়েছে। ধীরে ধীরে আশপাশের লোকজন আসতে শুরু করে। নিরিবিলি পরিবেশ থাকায় তেমন কোনো ঝামেলা হয়নি শ্রেয়ার। সাথে করে শিহাবের মতো পুলিশও মিসেস জুইয়ের মতো পাওয়ারওয়ালা মহিলা। সব কিছু মিলে শ্রেয়া তার দোকানটা গুছিয়েছে। রিমলি ও সৃষ্টি বেগমের দায়িত্বে দোকান রেখে শ্রেয়া অফিস করতে যায়। বাসায় এসে মা ও বোনের সাথে মিলে আবারও দোকানে দেখাশোনা করে। এভাবে চলে গেল 1 বছর। আজ ফারাজ আসবে বাংলাদেশে। মিস সূচির বিয়ের অনুষ্ঠান হিসেবে চৌধুরী ফ্যাশন হাউসের উপর চাপ পড়েছে। শ্রেয়ার ধারণা ঠিক এই কারণেই ফারাজ আসবে। নিজেকে এখন শক্ত রাখতে পারে শ্রেয়া। ফারাজকে সে ভুলতে পারেনি, তবে আগের মতো নরম মনের নয়। মনকে স্থির রেখেছে মিস সূচির বিয়ে হয়ে গেলে সেও রিজাইন নেবে। মিমি এই 1টা বছর শ্রেয়ার কাছাকাছি খুনসুটিতে কাটিয়ে দিয়েছে। বলা ভালো, শ্রেয়া ছাড়া মিমি এখন কিছুই বোঝে না। মাঝখানে অর্পার উপর দিয়ে আরেক দুরবস্থা গেছে। মা হওয়ার অনুভূতি পেয়েও হারিয়ে ফেলে অর্পা, যিনি অনেক কটুবাক্য শুনিয়েছিল তাকে, যেটা শুনে আরও বেশি ভেঙে পড়ে। এই দুঃখগুলো মোচন করতে অর্পাকে সহায়তা করেছে মিরাজ। বাইরে ঘুরতে নিয়ে গেছিল 2 মাসের জন্য। মিরাজের একটাই কথা, বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। অর্পা বা আমার মধ্যে খুঁত থাকলে আল্লাহ দিয়েছেন, আমি এতেই সন্তুষ্টি আদায় করে নিব। তবে বউ আমি ছাড়ব না। এখন অফিসের সবাই মিলে প্ল্যান করছে মিস সূচির ব্রাইডাল রিসেপ নিয়ে। সবার কথার মাঝে ইভা জোরে বলে ওঠে, স্যার এসেছে। সবাই ঘুরে তাকালো। মিমি দৌড়ে গেল ফারাজের কোলে। বাবা মেয়ে 1টা বছর পর আবারও এক হয়েছে। ফারাজকে চুমু দিয়ে বলে, আই মিস ইউ পাপা, আই মিস ইউ টু। শ্রেয়া একবার ফারাজকে দেখে চোখ ঘুরিয়ে নেয়। তবে আজ ফারাজ তাকালো শ্রেয়ার দিকে। অভিমানী নারীটি আজ তাকে দেখছে না। এত কিছুর পরও সে তাকে ভালোবাসে। ভালোবাসার কথাটি এই কয়েক মাস আগেই জানতে পারে ফারাজ। ভেবে দেখল, একটি সুন্দর পরিবার করতে শ্রেয়াকে বিয়ে করা যায়। অহনার কথা ভেবে জীবন পার করে মিমির জীবনকেও পিছনে ঠেলে দিচ্ছে। মা ছাড়া মেয়েটা একটা মা পাবে। শ্রেয়ার মতো নারী একটি দায়িত্বশীল স্বামীও সংসার পাবে। তাকে চেষ্টা করতে হবে নতুন জীবনে পা দিতে। সে তো অনৈতিক কিছু করছে না। এনির দিকে তাকাতেই এনে ইশারা করে দেখিয়ে দিল একটু অভিমান। ফারাজ তার কেবিনে যাওয়ার সময় শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, মিস শ্রেয়া, আমার কাছে ফাইল নিয়ে আসুন, আর এই 1 বছরে কি কি ডিল কমপ্লিট হয়েছে তার একটা লিস্ট আমাকে দেবেন। শ্রেয়া চলে গেল নিজের কেবিনে। মুখ থেকে একটা কথাও বলেনি। এখন সে নিজের ব্যবস্থা করেছে। এই চাকরি থাকলে থাকলো, না থাকলে নেই। ফারাজকে পাত্তা দিবে না সে। শুধু এই সূচির বিয়ের জন্য অপেক্ষা। নিজের কেবিন থেকে ফাইল নিয়ে শ্রেয়া চলে যায় ফারাজের কেবিনে। ফারাজের সামনে বসতেই ফারাজ বলে, তো মিস সূচির ব্রাইডাল ড্রেসের কালার কম্বিনেশন সম্পর্কে আপনার আইডিয়া কি? শ্রেয়া ফাইলের দিকে তাকিয়েই বলে, মিস সূচি ডিফারেন্ট স্টাইলে বিয়ে করতে চায়। কিছুদিন আগে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সুরভি চান্দানার বিয়ের ভিডিও দেখেছে। বলা যায় ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়, যেটা মন কেড়েছে মিস সূচির। ফারাজ চিনল না সুরভি চান্দানাকে। চলে গেল গুগলে সার্চ দিতে। বড়সড় এক মহলের ভিতরে গান গাইতে গাইতে আসছে সুরভি চান্দানা, আর সামনে তার বর দাঁড়িয়ে। আশেপাশে অহরহ মানুষজন আছে। ভিডিওটি দেখে ফারাজ বলে, আম্বানির পরিবারের ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল। ওইভাবে কেন বিয়ে করতে চাইল না? বিরক্ত হলো শ্রেয়া। ফারাজে খোঁচা মেরে বলছে এটা বুঝতে পারলো। শ্রেয়া বলে, এটা মিস সূচির পার্সোনাল চয়েস, আমি কি জানি। ওকে, বাট এই ড্রেস তো এখন আমাদের কোম্পানিতে অর্ডার দেওয়া সম্ভব না। গার্মেন্টস সাইটের লোকেরা তো আর কোনো প্ল্যানিং ছাড়া এভাবে কাপড়ের ডিজাইন করতে পারবে না।
আবার তো আছে টেইলর সাইড, হুবহু এমন ড্রেস মিস সুচি চাননি। ওনার ইচ্ছা নুট কালারের লেহেঙ্গার সাথে পিঙ্ক কালারের জুয়েলারি সেট। ডিজাইন রেডি আছে? আমি কয়েকটা ডিজাইন করে রেখেছি। মিস সুচি এর মধ্যে 3টি ড্রেস পছন্দ করেছেন, কিন্তু আমাদের ওনাকে দিয়ে ট্রাই করানোর পর উনি মন্তব্য দেবেন। ওকে, এই ডিল নিয়ে আপাতত কন্টিনিউ করা হোক। আর হ্যাঁ, এই 1 বছরের অ্যাকাউন্ট লিস্ট সহ আমাকে সব কিছু খুলে বলুন। জি। এক এক করে হিসাব দিতে থাকে শ্রেয়া, কিন্তু সে একবারও তাকালো না ফারাজের দিকে। অন্যদিকে এনি তার কাজ করছে, দ্রুততার সাথেই করছে, কারণ একটু পর এনি আর ফারাজ মিটিং করবে। কাপড়ের মান কেমন এই বিষয়ে এনি নিজেই ফারাজের সাথে কথা বলে নেবে। কাজ শেষ করে ফারাজের কেবিনে এসে দেখে শ্রেয়া আর ফারাজ কথা বলছে। ভিতরে না ঢুকে হাসি মুখে চলে আসলো এনি। আয়নার সামনে এসে মাথা আঁচড়াতে শুরু করে অহনা। মাথায় চিরুনি দিতে চিরুনি ভরে গেল চুলে। মাথায় আবারও হাত দিয়ে একটু টানতে চুলগুলো উঠে আসলো অহনার হাতে। এভাবে কিছুক্ষণ করতে করতে অহনা একসময় ওখানেই কান্না করে দেয়। অহনার কান্নার শব্দে রুমে আসে মিসেস নাজমা। অহনাকে প্রশ্ন করে, কি হয়েছে? অহনা তার মাথার চুলগুলো দেখিয়ে বলে, পাপের ফল ভোগ করছি আমি। মিসেস নাজমা চোখ বন্ধ করে নেন। কয়েক ফোঁটা পানি পড়তে থাকে চোখ দিয়ে। প্রায় 1.5 বছর ধরে অহনা আছে তার সাথে। এখন মেয়েটার দুর্দশা হতে চলেছে। কাছে থেকে যে মেয়েকে আদর স্নেহ দিয়ে পরিবর্তন করেছে, আজ তার জীবনে অন্ধকার ছেয়ে গেছে। আল্লাহ হয়তো এই সময়ের অপেক্ষায় ছিলেন। তিনি ভালো মানুষদের একটু তাড়াতাড়ি নিয়ে যান। অহনার আগের কৃতকর্ম যেমন হোক না কেন, বর্তমানে সে ভালো মনের হয়েছে। তাড়াতাড়ি করে বাইরে আসে মিসেস নাজমা। ফোন হাতে নিয়ে কন্টাক্টে ঢোকে। ডায়ালে লেখা আছে ওহি। ওখানে কল করতে যাবে, ঠিক তখনই মিসেস নাজমার হাত ধরে অহনা। মিসেস নাজমা কিছুটা ঘাবড়ে যান। অহনা বলে, আমাকে যারা স্বীকৃতি দেয়নি তাদেরকে আমার এই দুর্দিন না জানালেই আমি খুশি হব। এই পৃথিবীতে অনেক কিছু আমি জন্ম থেকেই হারিয়েছি, তো অনেক কিছু নিজ পায়ে ঠেলে হারিয়েছি। আর ফিরিয়ে আনতে চাই না সব কিছু। দয়া করে আমার জীবনে আমার অতীতকে আনবেন না। মিসেস নাজমা চোখের পানি মুছে বলেন, তোমার মা জানেন তুমি আমার সাথে আছো অহনা। একমাত্র তোমার মায়ের অনুরোধেই আমি তোমাকে আমার কাছে রেখেছি। অবাক চোখে তাকালো অহনা। মিসেস নাজমা হালকা হেসে বলেন, কি মনে করো তুমি আমাকে? আমি খুব উদার মনের মানুষ। হ্যাঁ, আমি উদার হতে পারি, কিন্তু বোকা না। তোমার মা আমার ছোটবেলার বান্ধবী। তোমাকে দেখে আমি চিনে ফেলি। পিরাতেই কল দিই তোমার মাকে। নিউজ আমিও দেখেছি, সব জানি তোমার ব্যাপারে। তোমার মায়ের আর আমার আলাদা হওয়ার কাহিনী কি জানো? আমাদের বিয়ে। আমার পারিবারিক অবস্থা উন্নত থাকায় আমার পড়াশোনা চলতে থাকে, আর ওহির বিয়ে দেওয়া হয় অল্প বয়সে। খুবই সাধারণ ঘরের মেয়ে ওহি। মা বাবা নেই। ভাই ভাবি খেতে দিত, আবার দিত না। কোনো রকম 9 পাস করেই বিয়ের পিঁড়িতে বসে পড়ে। জোর করে বিয়ে দেওয়া হয় তাকে। কত স্বপ্ন ছিল পড়াশোনা করে চাকরি করবে। সব কিছু বিসর্জন দিয়ে এক টিনের ছাউনি থেকে বের হয়ে এলো পাকা দালানের বাড়িতে। ভেবেছিল একটু সুখ হয়তো এখানে লেখা আছে। ভাগ্য খারাপ থাকলে যা হয়, ওই অল্প বয়সে দেখতে হয় সতীনের ছেলেকে। আমাদের যুগ সম্পর্কে যদি তোমার কোনো আইডিয়া থাকে তাহলে তুমি বুঝবে। ওই সময় স্বামী মানে আমাদের কাছে অনেক কিছু। স্বামী যেটা বলবে আমরা মুখ বুঝে ওটাই মানতাম। ওহির ক্ষেত্রেও তাই। বিয়ের পর পড়াশোনা করতে চাইলেও দায়িত্বে থাকে তুর্য। 4 মাসে তুর্যকে কোলে পিঠে বড় করে ওহি। 4 বছর 2 কি 3 যায় তখন তুমি আসো। তোমাকে জন্ম দিতে সাপোর্ট করেনি কেউ। পেটের সন্তানকে মেরে ফেলতে পারেনি ওহি। অনেক জায়গায় আশ্রয় চেয়েছিল যাতে তোমাকে জন্ম দিয়ে সে আলাদা থাকতে পারে। ভাগ্য হতে দিল না। একটা সার্টিফিকেট থাকলেও তোমাকে নিয়ে আলাদা চাকরি করতে পারতো। ভিটে মাটি সব তো ভাই নিজের নামে করে রেখেছে। যে মেয়েটা কোনো দিক খুঁজে পায় না, সে মুখ বুঝে তোমার সুখের জন্য ওই বাড়িতেই থাকে। একটা সত্যি কথা কি জানো? তোমাকে নিয়ে যদি তোমার মা সবার সামনে মুখ খুলতো, তোমার যে শান্তি স্বাধীনতা গেছে অতটুকুও পেতে না। এবার আসি তোমার দিকে। আমি জানি তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছো, কিন্তু এত কিছুর বিনিময়ে তোমার মধ্যে কোনো শিক্ষাগত কিছুই অর্জন করনি। বাকিদের কথা বাদ দিলাম। বিয়ের পর নিজের জীবনকে পাল্টাতে পারতে। নিজের সন্তানকে একটাবার নিজের কোলে নিয়ে পৃথিবী ঘুরে দেখতে। মিমি তো তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। কেন পারলে না নিজ সন্তানকে নিয়ে সবার সামনে সুখে সংসার করতে? তুমি যদি একটাবার ওই স্বামী সন্তানের প্রতি ভালোবাসা জন্মাতে, তাহলে আজ তুমি রানীর হালে থাকতে। অস্বীকার করতে পারবে না যে ফারাজ তোমাকে কোনো কমতি দিয়েছে। বরং আমি বলতে পারি, আমরা স্বামীদের থেকে যতটুকু অর্জন করেছি, ফারাজ না চাইতেও তোমাকে ততটুকু দিয়েছে। বরং তার থেকেও বেশি দিয়েছে। জীবনের কিছু অংশ তুমি ভাগ্যক্রমে হারালেও বাকি অংশ তুমি নিজের কারণে হারিয়েছ। এগুলোর জন্য তুমি নিজেই দায়ী। অহনা কোনো কথা বলে না। এগুলো সবই সত্যি।
সে পারেনি তার স্বামীকে ভালোবাসতে, সে পারেনি তার সন্তানকে আগলে রাখতে, বরং সে তার শান্তির জন্য ব্যবহার করেছে ফারাজকে, অনেক মারধর করেছে মিমিকে। কান্না করতে করতে ঘর থেকে বের হলো অহনা। মিসেস নাজমা আর কল করলেন না অহিকে। দেখা যাক অহনা কি বলে। অহনার বিষয়ে জানাতে চাইলেও একদিন ভেবে তিনি থেমে যান। রাতে ফারহান চৌধুরী তার 2 ছেলেকে এক ঘরে ডাকলেন। এখন 3 জনে মিলে কথা বলছেন। ফারহান চৌধুরী কিছুক্ষণ ভিন্ন কথা বলে তারপর ফারাজকে প্রশ্ন করেন, শ্রেয়াকে নিয়ে কী ভাবলে তুমি? ফারাজের সোজা উত্তর, জীবনের 2য় অধ্যায় শুরু করতে আমি প্রস্তুত বাবা। আমি রিয়েলাইজ করেছি আমাকে মুভ অন করতে হবে। ফারহান চৌধুরী খুশি হলেন। মিরাজ বুঝতে পেরেও বলে, কি বললে বুঝিনি, একটু সোজাভাবে কথা বলো। আমি 2য় বিয়ে করতে রাজি। মানে তুমি তোমার জীবনে 2য় নারী আনতে চাও? হ্যাঁ। দেখেছো বাবা, তোমার বড় ছেলের এক মুখে কত কথা। একবার বলে বিয়ে করবে না, এখন আবার বলে বিয়ে করব। একবার বলে জীবনে কোনো 2য় নারীর স্থান নেই, এখন বলে 2য় নারীর স্থান আছে। কয়দিন পর কি বলে কে জানে। একটু বেশি বুঝিস তুই। তুমি যেমনটা বুঝতে দাও তেমনটাই বুঝি আমি। 2 ছেলের সাথে কথা বলে হাসি মুখে ফারহান চৌধুরী কল করলেন সৃষ্টি বেগমকে। খুলে বললেন সব কিছু। সাথে এটাও বলেছে শ্রেয়াকে এখন কিছু না বলতে। শ্রেয়াকে সারপ্রাইজ দিতে চায়। ভালোবাসার মানুষকে পেতে চলেছে, এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করবে শ্রেয়ার কাছে। সৃষ্টি বেগম এটা শুনে খুশি। এতদিনে তিনি নিজেও বুঝতে পেরেছেন মেয়ে তার ভালোবেসেছে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিলে সুখী সংসার করতে পারবে। সকালে শ্রেয়া রেডি হচ্ছে এমন সময় সৃষ্টি বেগম এসে বলেন, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। হিজাব বাঁধছিল শ্রেয়া। মার কথা শুনে হাত থেমে গেল। সৃষ্টি বেগমের দিকে ঘুরে বলে, আমি এখন বিয়ে করতে চাই না মা, আমি যেমন আছি ভালো আছি। শ্রেয়ার মাথায় হাত বুলে হিজাবটা নিজে নিয়ে শ্রেয়াকে বেঁধে দেয়। রিমলি এখন কলেজে, যদি এখানে থাকতো শ্রেয়াকে খ্যাপাতে থাকতো। সৃষ্টি বেগম বলেন, ছেলেটা অনেক ভালো, আমাদের প্রতিবেশী। এই তো বাড়ি থেকে কয়েক কদম পা রাখলেই তার বাসা। আমি কয়েকবার তার সাথে কথা বলেছি। অমায়িক ব্যবহার মা, আমি এবার খুব ভালোভাবে দেখেছি, বাকিটা আল্লাহর হাতে, কিন্তু আমার মনে হয় তুই রানীর মতো থাকবি। শ্রেয়ার দম বন্ধ অবস্থা হয়ে আসছে। মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার বাঁধার স্বপ্ন কোনো মানবই করতে পারে না। ওটাকে সংসার না, ওটাকে বলা হয় দায়িত্বের ভার। যেখানে নিয়তি সেখানে নিজেকে বাঁধিয়ে রাখা, কিন্তু যাকে ভালোবাসা হয়, যার সাথে প্রতিটা মুহূর্ত কাটানোর আগ্রহ জাগে, ওটাতে দায়িত্বের ভার বহন করতে হয় না। দায়িত্ব নিজ কাঁধে নিয়ে খুশিতে দিন পার করা যায়। কথা এড়াতে শ্রেয়া বলে, আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসি এখন, আল্লাহ হাফেজ। সৃষ্টি বেগম খুব ভালোভাবেই বুঝলেন শ্রেয়া কথা এড়িয়ে চলল। সূচি এসেছে ওর হবু বরকে নিয়ে। ড্রেসগুলো ট্রাই করে শ্রেয়া ও এনির প্রশংসা করেছে খুব। এই 1 বছরে অফিসে শ্রেয়া নিজের কনফিডেন্ট নিয়ে অনেক কাজ করেছে। এখন মাথা উঁচু করে কথা বলে সবার সামনে। সূচি প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করেছে সবাই। আজ সূচির বিয়ে, চৌধুরী পরিবারের সবাই উপস্থিত। অর্প এসেছে কিন্তু ওর মুখ ভার। কয়েকবার কনসিভ করার পরও 2-3 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। ডাক্তার দেখালেও কাজ হচ্ছে না। মিরাজ অনেক সান্ত্বনা দিয়েছে, কিন্তু মাতৃত্বে স্বাদ পাওয়ার জন্য অর্পা ব্যাকুল। শ্রেয়া বসে আছে অর্পার হাত ধরে, অর্পাকে অনেক কিছু বলতে থাকে। এক পর্যায়ে এসে অর্পার মন ভালো হয়। মিরাজের মতো স্বামী পেয়ে অর্পা সত্যি নিজেকে ভাগ্যবতী ভাবে, আবার বান্ধবী হিসেবে শ্রেয়া। এরা অর্পাকে মানসিক শান্তি দেয়। জিনিয়া এসেছিলেন অর্পার কাছে, এসে মিমিকে দিয়ে বলে, নিজে তো নাতি নাতনি দেখালে না, এখন আমার এই নাতনিকে দেখে রাখো, আমি একটু ওদিকে যাচ্ছি। অর্পা কষ্ট পেলেও কিছু না বলে মিমির হাত ধরে। যাওয়ার সময় শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়াকে দেখে বলে, নিজে তো মিডল ক্লাস ফ্যামিলির, আবার বান্ধবীটাও তেমন। আমার ছেলে যে কিভাবে এদের পছন্দ করে কে জানে। বলে মুখ ঘুরিয়ে যেতে নেয় শ্রেয়া বলে, 1 মিনিট আন্টি। থেমে যায় জিনিয়া। দূরে দাঁড়িয়ে দেখছে ফারাজ। শ্রেয়া এবার জিনিয়ার সামনে এসে বলে, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তো আমি, আপনার গায়ে এত জ্বালা কিসের? আমি তো আপনার কাছে হাত পেতে দুবেলা খেতে যাই না, নিজের যোগ্যতায় চলছি। দয়া করে আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ডের জন্য আপনি নিজে মানসিক কষ্ট নেবেন না আন্টি, আপনার শরীরের জন্য ক্ষতিকর। কথাগুলো কড়াভাবে বললেও শ্রেয়ার চোখে মুখে হাসি রেখা দেখা দেয়। শ্রেয়া আবারও বলে, আমার বান্ধবী কিন্তু আপনার ছেলেকে বিয়ে করতো না, একমাত্র ভাইয়া অর্পাকে ভালোবাসে, তাই এই বিয়েটা হয়। নতুন করে বলতে হবে না নিশ্চয়ই কীভাবে বিয়ের সূচনা ঘটে। আন্টি, একটা মেয়ে তার পরিবার ছেড়ে শ্বশুরবাড়িতে আসে সংসার করতে, 2 পরিবারের স্ট্যাটাস দেখাতে না। কিছু বলার হলে আপনার ছেলেকে বলুন, উনি বিয়ে করে এনেছে আপনার বাড়ির বৌমাকে। আপনার বৌমা জোর করে আসেনি যে পদে পদে কথা শোনাবেন ওকে। হার্ট হলে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার কাছে এ বিষয়ে ক্ষমা চাইছি না, কারণ আমরা ছোটরা আপনাদের থেকে কিছু শিখে থাকি। আপনাদের বড়দের জানা উচিত আমাদের একটা মন আছে,
এ মন নিয়ে প্রতিনিয়ত খেলা করার অধিকার আপনাদের নেই। সুযোগ পেলে এত কথা শুনিয়ে দেওয়ার অধিকার আপনারা রাখেন না। রক্তচক্ষু নিয়ে চলে যায় জিনিয়া। কিছুটা দূরে দাঁড়িয়ে হাসতে থাকে ফারাজ। ওখানে ফারহান চৌধুরী ও মিরাজ ছিল। মিরাজ এগিয়ে আসতে চেয়েছিল জিনিয়াকে কিছু শোনাবে বলে, কিন্তু ফারাজ আটকে দেয়। শ্রিয়ার মুখে এমন কথা শুনে দুষ্টু হেসে ফারহান চৌধুরীকে মিরাজ বলে, তোমার হবু বৌমা তো তোমার বউকে কথা শুনিয়ে দিল বাবা। এত বড় অপমানের পরেও কি বাড়ির বড় বউ হতে পারবে শ্রেয়া? তোমার ভাই ভালো জানে। তবে এতটুকু কথা শ্রেয়া শোনাতেই পারে। একদিকে ইট মারবে আর পাটকেল ফেরত আসবে না, এমনটা তো হবে না। ইট মারলে পাটকেল খেতে হবে। আর তোমাকে বলি, একটু তাড়াতাড়ি বিয়েটা করো। বয়স তো দিন দিন বেড়েই চলেছে। শেষের কথাটি ফারাজকে উদ্দেশ্য করে বলে। সুচির বিয়ে শেষ করে যে যার বাসায় চলে আসে। ফারাজ কিছু একটা ভেবে ফেসবুকে পোস্ট করে, গট ম্যারিড সুন। পোস্টে ইতিমধ্যে অহরহ লাইক কমেন্ট চলে এসেছে। অর্পা নিজেও লিখেছে, বেস্ট অফ লাক বড় ভাই। সবাই লাভ লাইক কেয়ার দিলে রাগে ফুঁসতে থাকে শ্রেয়া ও সিনথিয়া। শ্রেয়া মনে করে ওই সিনথিয়াকে বিয়ে করবে ফারাজ, আর সিনথিয়া জানে শ্রেয়াকে বিয়ে করতে চায় ফারাজ। শ্রেয়া পোস্ট দেখে সৃষ্টি বেগমের কাছে এসে বলে, তুমি যে প্রতিবেশীকে দেখেছিলে তার সাথে আমার বিয়ে ঠিক করো। 2-1 মধ্যে বিয়ে করতে চাই আমি। ছেলেপক্ষকে কাল আসতে বলি, তোরা একে অপরের সাথে কথা বল। কোনো দরকার নেই মা, কাল আমার পেস্ট্রি হাউজে একটা বড় অর্ডার আছে, ওখানেই মিনি বার্থডে অ্যারেঞ্জ করা হবে। আর আমি ডিভোর্সি নারী, এখন বসে বসে রূপ দেখে বিয়ে করব না। যেটা ইম্পর্টেন্ট বিষয় ওটা তো তুমি দেখেছ। আমার তাতেই হবে, যেহেতু প্রতিবেশী তাহলে ভালোই হবে। অ্যাটলিস্ট আমার পেস্ট্রি হাউজেও তো আমি রেগুলার আসতে পারবো। চাকরি করবি না? না, চাকরি ছেড়ে দিব, ওদিকেই আমি আর যাব না। মুচকি হেসে সৃষ্টি বেগম বলেন, আচ্ছা। শ্রেয়ার দোকানে আজ অনেক কাজ। রিমলিও আজ কলেজে যায়নি। সৃষ্টি বেগম বাসায় রান্না করে চলে আসেন দোকানে। আজ এক ছোট্ট মেয়ে, প্রায় মিমির বয়সী, তার জন্মদিন। মিমির ক্লাস ফ্রেন্ড হয়। জন্মদিন পালন করতে চায় এই দোকানে। চারপাশ সাজাতে ব্যস্ত অর্পা ও রিমলি মিলে। শ্রেয়া কেক বানাচ্ছে। সব কিছু রেডি করে একটু বসতে ওখানে সৃষ্টি বেগম আসলেন। শ্রেয়ার উদ্দেশ্যে বলেন, বাসায় যা, তোর বিছানার উপর একটি জামা রেখেছি, ওটা পরে মাথায় হিজাব সুন্দর করে বাঁধবি। আমি কেন আবার নতুন জামা পরতে যাব আম্মু? ছেলেপক্ষ বিয়ের ডেট দিয়েছে। তোর যখন এতই তাড়াহুড়ো, তাই তারা 2 দিন পর বিয়ের ডেট দিয়েছে। আজ ছেলে দূরসম্পর্কের ফুপু আসবে। সবাই তোকে দেখলেও ফুপু এখনও তোকে দেখেনি। তোর শ্বশুরের চাচাতো বোন অনাথ ছিলেন, তাই তোর শ্বশুরের বাড়িতেই থাকতো। বড় শখ করে তোকে দেখতে চায়। এটাতে অন্তত না করিস না। ছেলে তো তোকে বিয়ে করতে রাজি হয়েছে, ছেলের পরিবারও রাজি। শুধু ফুপি বাইরে থাকে বলে আজ দেখা করতে চায়। আচ্ছা, আমি যাচ্ছি। শ্রেয়া রেডি হতে গেলে রিমলি ও অর্পা পেছন পেছন চলে যায়। ওদেরকে দেখে শ্রেয়া বলে, তোরা এখানে কেন? তোকে সাজাতে। অর্পা বলে উঠল, আজ আমার বিয়ে না, যতটুকু সাজার দরকার আমি নিজেই সাজতে পারি। তোকে এত কথা কে বলতে বলেছে? শোন শ্রেয়া, তোর আগের বিয়েতে আমরা কেউই তেমন আনন্দ করতে পারিনি, এবার আনন্দ করতে চাই। শ্রেয়ার মনের মধ্যে আগুন জ্বলছে। কোথায় একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করতে হচ্ছে, আর এরা তাকে সাজাতে চায়। নাক ফুলে উঠছে, কিন্তু কান্না করা যাবে না, তাই চুপ আছে। রিমলি আর অর্পা মিলে সাজিয়ে দিচ্ছে শ্রেয়াকে। চোখের পাতায় মোটা করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক আর মুখে একটু পাউডার দিয়ে সাজানো শেষ করলো। এর উপর দিয়ে রিমলি হিজাব বেঁধে দেয়। রিমলি ইউটিউবে দেখে বিভিন্নভাবে হিজাব বাঁধা শিখেছে। শ্রেয়াকে এখন অনেক সুন্দর করে বেঁধে দিল। ওড়না এক কোনায় দিয়ে হাতে কিছু চুড়ি পরিয়ে দিল, সাথে আঙ্গুলে একটি আংটি। শ্রেয়া চোখ ছোট ছোট করে দেখছে, কিছু বলছে না। শ্বাস শেষ করে ওরা চলে গেল দোকানের দিকে। দোকানে আসতেই অবাক হয় শ্রেয়া, ফারাজ এখানে আছে। মুখটা ঘুরিয়ে সবার আড়ালে একটা ভেঙচি কাটল। আজ সকালেই রেজিগনেশন লেটার পাঠিয়েছে। চাকরি হয়তো এতক্ষণে বাই বাই টাটা। সৃষ্টি বেগমের কাছে আসতে সৃষ্টি বেগম শ্রেয়াকে কাছে টেনে একটি মহিলার সামনে দাঁড় করায়। বলেন, আমার মেয়ে শ্রেয়া, যার সাথে আপনাদের পরিবারের মধ্যে কথা চলছে। ছেলের ফুপু মানে ফারাজের ফুপু শ্রেয়াকে দেখে শ্রেয়ার হাত ধরে নিজের কাছে আনেন। বয়স্ক মহিলা চোখে কম দেখেন। ফারহান চৌধুরী থেকেও বয়সে বড় তিনি। শ্রেয়ার মাথায় হিজাব, মুখে বেশি মেকআপ করেনি দেখে ভালো লাগলো তার কাছে। শ্রেয়ার দিকে তাকিয়ে বলেন, মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর, আমাদের ছেলের সাথে খুব ভালোভাবেই মানাবে। সৃষ্টি বেগম খুশি হলেন। বাসার সবাই রাজি, এতেই অনেক। তবে জিনিয়া অমত আছে এখনও। ফারহান চৌধুরী ও ফারাজের আশ্বস্ত পেয়ে এগিয়ে যাচ্ছেন সৃষ্টি বেগম। বার্থডে গার্ল চলে এসেছে। মেয়েটির পাশে মিমি এসে দাঁড়ালো। আরও কিছু বাচ্চা আছে সেখানে। মিমি সহ বাকি বাচ্চাদের নিয়ে কেক কেটে একসাথে খেতে থাকে। মিমির স্কুলের প্রিন্সিপাল এসেছিলেন। কেক খেয়ে প্রশংসা করতে থাকেন শ্রেয়ার। হাসি মুখে বলেই দেন, সত্যি বলতে নতুন পেস্ট্রি হাউস, তাও আবার টিনের ঘরে দেখে আমার সন্দেহ হয়েছিল। ভেবেছিলাম কেমন না কেমন হবে, তবে নতুন হিসেবে ভালোই আছে। শুধু ভালো না, অনেক ভালো খেতে। আপনি উন্নতি করতে পারবেন এই পেস্ট্রি হাউস দিয়ে। ধন্যবাদ আপনাকে।
আপনি চাইলে আপনার কেক আমাদের স্কুলে রেগুলার ডেলিভারি দিতে পারেন। আমাদের ক্যান্টিনে ভিন্ন খাবারের অর্ডারের জন্য আমরা আগে থেকে বুকিং করি। কাছের মানুষ থাকতে দূরে যেতে ভালো লাগছে না। নতুন অর্ডার পেয়ে খুশি হলো শ্রেয়া। ক্যান্টিনের বাচ্চাদের জন্য কেক দেওয়া মানেও একটা ভালো ইনকামের রাস্তা। খুশি হয়ে বলে, জি অবশ্যই। কয় পিস আর কী ফ্লেভার লাগবে আমাদের বলবেন, আমরা ডেলিভারি দিব। সবশেষে শ্রেয়া এক কোণায় এসে হাত মুছতে থাকে। শ্রেয়ার পাশে এসে দাঁড়ায় ফারাজ। বলে, হঠাৎ রিজাইন নিলেন কেন জানতে পারি? ফারাজের উল্টো দিকে ফেরা ছিল শ্রেয়া। রাগ হচ্ছে মনে মনে। 1 বছর আগে অপমান করেছে, এখন বুঝতে পারছে না কেন চাকরি ছাড়তে চায়। শ্রেয়া নিজেও বা কম কিসে অপমান করবে সে ফারাজকে। ফারাজের দিকে ফিরে বলে, আমার বিয়ে ঠিক হয়েছে, হাজব্যান্ড চাচ্ছে না আমি জব করি, আর এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, চাকরি করার প্রয়োজন বোধ করছি না। ফারাজ শ্রেয়ার পায়ের দিকে তাকিয়ে বলে, আপনি নিজের পায়ে দাঁড়াবেন না তো কি অন্য কারো পায়ে দাঁড়াবেন মিস শ্রেয়া? চোখ বড় বড় করে ফারাজের কথা শুনল। বুঝতে পারল না কিছুই। এটা কি মজা করে বলা নাকি পাল্টা অপমান? শ্রেয়া বলে, আসল কথা হলো আমার যে স্বামী হবে সে কাজ করতে দিবে না। আপনি কি তার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ বলেছি কথা। কি মিথ্যুক বিড়বিড় করে বলে। ও, আপনার হাজব্যান্ড যদি কাজ নাই করতে দেয় তাহলে আর কি করলেন না চাকরি? আমি তাহলে নতুন অ্যাসিস্ট্যান্ট খুঁজব। অবশ্য আমার যে ওয়াইফ হবে ভাবছি তাকেই আমার অ্যাসিস্ট্যান্ট করে রাখব। মনের মধ্যে জ্বলতে থাকলেও বাইরে ঠান্ডা পানির মতো নিজেকে প্রকাশ করছে শ্রেয়া। ফারাজকে অপমান করতে পারল না, বরং নিজেই অপমান হয়ে গেল। শ্রেয়ার মুখের দিকে তাকে হাসল ফারাজ। 2 দিন পর তাদের বিয়ে, আর এখন হবু বউকে তার কথা বলেই জেলাস ফিল করাচ্ছে। শ্রেয়া মুখে লোক দেখানো হাসি ফুটিয়ে বলে, বেশ ভালো তো। আপনিও আপনার ওয়াইফকে নিজের মতো করে ট্রিট করবেন, আমাকে আমার হাজব্যান্ড নিজের মতো করে ট্রিট করবে। জি অবশ্যই, আমি আমার ওয়াইফকে যথেষ্ট ফ্রিডম দিব, তাকে কোনো কিছু নিয়ে সাফার করতে দিব না। ট্রিট কেন করতে যাব? আমি আমার ওয়াইফকে, হাজব্যান্ড ওয়াইফ কেউ কাউকে ট্রিট করে না, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ধরে রাখে। কংগ্রেচুলেশন আপনাকেও মিস শ্রেয়া। চলে গেল ফারাজ। মিমির হাত ধরে এগোতে থাকে। শ্রেয়া পেছন থেকে দেখছে ওদের। কষ্ট হচ্ছে শ্রেয়ার মনে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। দেখতে দেখতে গেল এই 2টি দিন। ফারাজের ফুপু আর তার মেয়ে এসে দেখা দিয়ে যায় শ্রেয়ার সাথে। কেকের ডেলিভারির জন্য 2টি ডেলিভারি ম্যান অনেক আগে রেখেছিল শ্রেয়া। একজন এখন স্কুলে ডেলিভারি দেয়, আরেকজন বাড়িতে বাড়িতে। বেশ ভালোই চলছে শ্রেয়ার দিন, তবে মনের মধ্যে শূন্যতা কাজ করছে। আজ তার বিয়ে, গায়ে হলুদ বা মেহেন্দির অনুষ্ঠান করেনি। শ্রেয়া করতে চায় না, আবার ফারাজ নিজেও এসবে ইন্টারেস্টেড না। শুধু বিয়েটা আশ্রমে হবে। আয়নার সামনে বসিয়ে সাজানো হচ্ছে শ্রেয়াকে। আজ দ্বিতীয়বার নিজেকে লাল বেনারসিতে ফুটিয়ে তুলছে শ্রেয়া। আগের মতো এবারও শ্রেয়ার মুখে নেই হাসি। তবে আগেরবার রিমলি ও অর্পা খুশি না থাকলেও এবার ওরা বেশ হাসি খুশি আছে। শ্রেয়া ফারাজদের আশ্রম সম্পর্কে অবগত না, তাই আশ্রমের মধ্যে বিয়ে শুনেও কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং রাজি হয়েছে। কিছু অনাথ বাচ্চাদের আনন্দ হবে আজ। বিয়ের সাজ শেষ করে গাড়িতে উঠে বসে। গাড়ি আশ্রমে এসে থামতে জানালা খুলে শ্রেয়ার দিকে একটি ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া হলো। শ্রেয়া কাঙ্ক্ষিত হাতের দিকে তাকাতে অবাক। হুবহু নিজের বেনারসির সাথে মিলিয়ে একটি শাড়ি পরে ফোকলা দাঁতে হাসি দিয়ে আছে মিমি। মিমি নিজেই হাত বাড়িয়ে আছে শ্রেয়ার দিকে। মিমিকে দেখে অবাক হলেও পাশে থাকা রিমলির দিকে তাকাতেই রিমলি ইশারা করে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। শ্রেয়া হাত বাড়িয়ে দিল। মিমি ভিতরে নিয়ে গেল শ্রেয়াকে। শ্রেয়া যাওয়ার পর রিমলি নামবে গাড়ি থেকে, অমনি রিমলির দিকেও একটি হাত বাড়িয়ে দেওয়া হয়। মানুষটির দিকে তাকাতেই রিমলি দেখল শিহাব। অবাক হয়ে বলে, আমার দিকে হাত বাড়িয়েছেন কেন? বিয়ানকে নামতে সাহায্য করছি। হাত বাড়ালো না রিমলি, নিচ থেকে নেমেই বলে, এতদিন কোথায় ছিলেন? নতুন কেস এসেছিল, খুলনায় গিয়েছিলাম কিছুদিনের জন্য। মিস করেছিলে বুঝি? পা থেমে গেল রিমলির। শিহাবের দিকে ঘুরে কিছুক্ষণ দেখল শিহাবকে। সত্যি বলতে সে মিস করেছে শিহাবকে, কিন্তু তারপরও বলে, একদমই না, আমি কেন মিস করব আপনাকে? তাহলে খোঁজ নিলে যে? ওটা তো এমনিতেই, কিছুদিন দেখিনি আপনাকে, আজ হঠাৎ দেখলাম তাই মনে পড়লো আপনি ছিলেন না এতদিন। এছাড়া কিছুই না। সত্যিই কিছু না? আচ্ছা ভিতরে চলো, বিয়ের আয়োজন শুরু করতে হবে। এই কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল অহনা। ব্লাড ক্যান্সার হয়েছে তার। মাথা ঘুরছে আর বমি আসছে বেশি। মাথার চুলগুলো এখন আর নেই। আজ রিলিজ পেয়েছে সে। বাসায় আসতে মিসেস নাজমা বলেন, জীবনে সব কিছু ভুলে তোমার উচিত অন্তত তোমার মা ও মেয়েকে একটু আগলে নেওয়া। মেয়ের ভালোবাসা পেতে চাও না তুমি? অহনা তাকালো মিসেস নাজমার দিকে। বলে, পেতে তো ঠিকই চেয়ে আরও অনেক আগে থেকে, কিন্তু ও কি আমায় মা বলে জড়িয়ে ধরবে? অনেক অন্যায় করেছি আমি ওর সাথে। এই অন্যায় ছোট মানুষ কিভাবে মাপ করবে? ওর বাবা আমাকে মাপ করবে না। পাপ যখন মানুষ করে তখন তাকে সবাই ঘৃণা করে, কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত যে করে তাকে কিন্তু মানুষ দূরে ঠেলে দেয় না। একবার মেয়েকে নিজের বুকে জড়িয়ে দেখো, দেখবে তোমার মেয়ে তার অতীত ভুলে গেছে, মাতৃত্বের স্বাদ পাবে। সত্যি বলছেন আপনি?
আমার মিমি আমার কাছে আসবে? কেন আসবে না? মা হও তুমি ওর। মাতৃত্বের আশার হাত বাড়িয়ে দেখো, ও তোমার কোলে ঠিক ফিরবে। আচ্ছা, আমি যদি ওকে কয়েকদিনের জন্য আমার কাছে এনে এখানে রাখি, আপনি কি রাগ করবেন? একদমই না। তুমি তোমার মেয়েকে এনে একটু ভালোবাসা দিবে, এতে আমি বাধা দেব কেন? যাও তোমার মেয়ের কাছে। আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নিয়ে যাবে ওই বাসায়। আচ্ছা বলে আলমারি খুলে বোরকা নিয়ে বোরকা পরে অহনা। উদ্দেশ্য তার মেয়েকে দেখা। বর হিসেবে নিজের ভালোবাসার মানুষকে দেখিয়ে রেগে গেল শ্রেয়া। মিমির হাত ধরে ভিতরে এসে বর আসনের পাশে বরের আসনে ফারাজকে দেখতে পেল। প্রথমে সৃষ্টি বেগম, তারপর রিমলি ও অর্পার দিকে তাকাতে স্পষ্ট হয়ে গেল যে বিয়েটা কার সাথে হচ্ছে। শ্রেয়া বউয়ের আসনে না বসে সৃষ্টি বেগমের কাছে গেল। সৃষ্টি বেগমের হাত ধরে বলে, তোমার সাথে আলাদা কথা আছে মা, চলো আমার সাথে। বলে সৃষ্টি বেগমের হাত ধরে নিয়ে যেতে থাকে। আশ্রমের একজনের থেকে শুনে নিল ফাঁকা ঘর কোন দিকে, জেনেই চলে গেল। ঘরে এসে সৃষ্টি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, বাবা মারা যাওয়ার পর তোমাকে আমি কখনো বাবার শূন্যতার জন্য কষ্ট দিইনি। আমি বুঝতে দিইনি যে বাবা চলে যাওয়াতে আমি কতটুকু হারিয়েছি। রনির সাথে বিয়ে দিয়েছ, বিয়ে করেছি। রনির মতো ছেলের সাথে অত্যাচার সহ্য করে থাকতে বলেছ, থেকেছি। এখনও যার সাথে বিয়ে ঠিক করেছিলে আমি তাকেই না দেখি বিয়ে করতে রাজি হয়েছি। এগুলো আমি এক সন্তান হিসেবে মায়ের প্রতি ভালোবাসা ও বিশ্বাস থেকে পালন করেছি। কিন্তু আম্মু, এর ভিতরে ঠিক কী পেলাম বলতে পারো? শ্রেয়ার চোখে মুখে প্রশ্নের ছাপ। সৃষ্টি বেগম দেখছেন তার মেয়ের এমন চাহনি। সৃষ্টি বেগম বলেন, কিন্তু মা, তুই তো ভালোবাসিস ফারাজকে। আম্মু, ভালোবাসা আর নিজেকে বিলিয়ে দেওয়া এক না। আমার মন তাকে পেতে চাইলে আমি নিজেকে ধরে রেখেছি শক্ত করে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো যাবে না বলেই আমি দূরে দূরে থাকতে চেয়েছি। লাভটা কি হলো? সে আমার সম্মানটা ধুলোয় মিলিয়ে গেল। আমার কি আত্মসম্মান নেই? আমি কি সম্মান নিয়ে বাঁচতে পারবো না? যে লোকটা আমাকে অপমান করেছে আজ তাকে বিয়ে করতে বলছো? এই জীবনটা সিনেমা হয়ে গেল না? আপনার ঠিক কেন মনে হলো আমি আপনাকে অপমান করেছি মিস শ্রেয়া? ফারাজের কথা শুনে পেছনে ফিরল শ্রেয়া। ফারাজ ঘরের ভিতরে এসে সৃষ্টি বেগমের দিকে তাকিয়ে বলে, একটু কথা বলতে চাই আমি ওনার সাথে। সৃষ্টি বেগম চলে গেলেন। ফারাজ এবার শ্রেয়ার মুখোমুখি দাঁড়ালো। শ্রেয়ার উদ্দেশ্যে বলে, নিজের আত্মসম্মানবোধ বাড়িয়েছেন ঠিকই, কিন্তু এখনও বোধ বুদ্ধি বৃদ্ধি করতে পারেননি আপনি মিস শ্রেয়া। ভ্রুকুটি করে তাকালো শ্রেয়া। ফারাজ মলিন হেসে বলে, আপনাকে রিজেক্ট করা হলে আমি নিজে বলতাম। কাউকে দিয়ে অপমান করার মতো লোক আমি নই, এটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই আপনি রাখেন। বিশেষ করে কারো সম্মানের জায়গা কিভাবে ধরে রাখতে হয় এটা এই ফারাজ চৌধুরী খুব ভালো করেই জানে। দেখুন, আমি খুবই স্ট্রেট একজন মানুষ, কথা পেঁচাতে পারি না, কাউকে দিয়ে নিজের জন্য সাফাই গাইতে পাঠাই না। বিশেষ করে যেখানে আমি নিজেই নিজের জন্য যুদ্ধ করি সেখানে কেন আমি আপনার কাছে অন্যদের পাঠাবো বলতে পারেন? আপনি পাঠাননি ওনাদের। আর ওই ভিডিও আংশিক সত্য আংশিক মিথ্যে, মানে এমনটা না যে আমি প্রথমে বিয়ে করতে রাজি হয়েছি। আমার একটু স্পেস দরকার ছিল, একাকিত্বের জন্য আলাদা সময়ের দরকার ছিল। জীবনের চলে যাওয়া স্মৃতিগুলো ভুলে যাওয়ার জন্য কারো আশার হাত আমি চাইনি। আমি চেয়েছি নিজে থেকেই অতীত ভুলে যেতে। এটা সত্যি যে আমি অতীত ভুলতে পারিনি, কিন্তু অতীতের প্রতি সেই টান এখন আর আমার মধ্যে নেই। কিন্তু আমার ওই টানের সময়টিতে আপনি আমার জীবনে আসলে না পেতেন সম্মান, না পেতেন স্ত্রীর মর্যাদা। আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে যদি গ্রহণ নাই করতে পারি তাহলে বিয়ে কেন করব বলতে পারবেন? শ্রেয়া তার চোখজোড়া বিচরণ করছে ফারাজের মুখপানে। ফারাজ তাকিয়ে আছে জানালা থেকে। ফারাজ আবার বলে, এই জীবনে সবাই সমীকরণ মিলাতে চায়, কিন্তু আমার বেলায় কেউ কেন সমীকরণ মিলিয়ে দেয় না? ফারাজের কথার মধ্যে কষ্টের ছাপ। পুরুষ মানুষেরও কষ্ট হয়, তাদেরও বেদনা আছে। ফারাজ নিজেকে শক্ত রাখতে পারে তাই তাকে বোঝা সহজ না, কিন্তু হিসাব করলে দেখা যাবে সব থেকে বেশি কষ্ট ফারাজের হয়েছে। শ্রেয়া মাথা নিচু করে। ফারাজ বলে, মাথা নিচু করবেন না। আপনার মাথাটা উঁচু রাখতেই আমার এত কিছু করা, না হলে আপনার দুঃখকে অনেক আগেই লাঘব করে দিতাম। দুঃখ লাঘব করিনি কারণ আমি চাই আপনি নিজ যোগ্যতায় পথ চলুন। আশার হাত বাড়িয়ে দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু আশার হাত বাড়িয়ে দেওয়া মানুষটিও একদিন হাত ধরে পথ চলা থামিয়ে দেয়, কারণ এটাই সর্বকালের নিয়তি। বিয়ে করা না করা আপনার ব্যাপারে, তবে এবার আপনার ইচ্ছা শক্তিকে একটু ভিন্নভাবে পরিবর্তন করতে চেয়েছে আপনার আপনজনেরা। আমি এটাতে কোনো ভুল দেখি না। জীবন সিনেমা, নাটক ও রূপকথা জগৎ থেকেও কিছু শেখায়। আপনার আমার শেখা শেষ নেই। আপনাকে একটু সারপ্রাইজ দিতে চাওয়া যদি তৃতীয়বার আপনার মান সম্মানে আঘাত করা হয় তাহলে আমি দুঃখিত। এবার আপনার মায়ের কোনো দোষ নেই, দোষটা বরং আমার নিজের। আমি চেয়েছিলাম এমনটা হোক। আপনার চাওয়া পাওয়া পূর্ণ করতে রাজি ছিলাম আমি মিস শ্রেয়া, তবে সেটা পুরোটাই সম্মানের সহিত। আমার মন্তব্য আমি জানিয়ে দিলাম। এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন।
শ্রেয়া অনুমান করতে পারল ফারাজ তাকে বিয়ে করতে চায়। জিনিয়া বা অতসী এদের কথার মূল্য নেই ফারাজের কাছে। যদি তারা সঠিক বিচারের লোক হতো তাহলে ফারাজ তাদেরকে মূল্য দিত। ফারাজ চলে যাচ্ছে, হঠাৎ দরজার কাছে এসে থেমে বলে, ব্যক্তির সফলতা হলো প্রতিশোধের একমাত্র চাবিকাঠি। আপনাকে সেই চাবিকাঠি দেওয়া হয়েছে, এখন আপনি বলতে পারবেন আপনার জীবনের পথ চলা কীভাবে হবে। এভাবে নাটকীয়ভাবে বিয়ে করার থেকে সরাসরি প্রস্তাব দিলেও পারতেন। মৃদু হাসল ফারাজ। আঘাত হানল খানিক তারও মনের গহীনে। বলে, কিছু বিষয়ে নাটকীয়তা প্রয়োজন, এতে মাইন্ড ফ্রেশ থাকে। মনে রাখবেন, নাটক সিনেমা কিন্তু বাস্তব জীবন থেকেই নেওয়া হয়। কোনো রাইটার এমনি এমনি কাহিনী লিখতে পারে না যদি ওটা বাস্তবে না হয়। নায়ক নায়িকা তো শুধু আকর্ষণ, সিনেমা শেষ। তাদের প্রতি আকর্ষণ শেষ, কিন্তু কাহিনী ওটা স্মৃতির পাতায় গেঁথে রাখার বিষয়। বলেই চলে যায় ফারাজ। আয়নার সামনে এসে দাঁড়ালো শ্রেয়া। ভাবছে ফারাজের বলা কথাগুলো। ফারাজ তাকে ভালোবাসে না, এত তাড়াতাড়ি ভালোবাসা সম্ভব না। তবে ফারাজ তাকে সম্পর্কের মর্যাদা দিতেই নিজেকে সময় দেয়। এই সময় সদ্ব্যবহার না, অসৎ ব্যবহার করছে অন্য কেউ। এর জন্য তো ফারাজ দায়ী না, দায়ী যে তাকে ভুগতে হবে। ফারাজ ভুগতে যাবে কেন? আলতো হেসে মুখের মেকআপ দেখে নিল আয়নায়। ফারাজ বাইরে আসতেই মিরাজ আসে। ফারাজের কাছে প্রশ্ন করে, কি হলো? হয়তো বিয়ে হবে না। সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। ঠিক তখনই শ্রেয়া এসে বলে, আমি কখন বললাম বিয়ে হবে না? সবাই ঘুরে তাকালো শ্রেয়ার দিকে। ফারাজ স্মিত হেসে বলে, আপনি বলেছেন? এটা তো বলিনি। বলেছি হয়তো বিয়ে হবে না। এই লোকের সাথে কথায় পারবে না শ্রেয়া, এটা সে বুঝতে পারল। হাত বাড়িয়ে মিমিকে বলে, আমাকে কনের আসরে বসাবে না মিমি? খুশিতে খুশিতে মিমি চলে গেল শ্রেয়ার কাছে। ফারাজ নিজে থেকেই বসলো তার আসনে। মিমি শ্রেয়াকে বসিয়ে দিতে শ্রেয়া মিমিকে তার কোলে নিল। বিয়ে পড়ানো শুরু হলো। ফারাজ ও শ্রেয়া একে অপরকে ইসলামিক ও আইনি দুইভাবেই আপন করে নিল। আজ থেকে তারা স্বামী স্ত্রী। সবাই আনন্দ করতে থাকলো। অর্পা এসে মিষ্টি খাইয়ে দিল সবাইকে। শ্রেয়াকে জড়িয়ে ধরল অর্পা। আজ থেকে ওরা দুই বান্ধবী দুই যা হয়ে গেল। মাত্রই অহনার গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে অহনার মুখের হাসিটা নিভে গেল। দূরে দাঁড়িয়ে দেখছে শ্রেয়াকে কোলে করে গৃহপ্রবেশ করছে ফারাজ। মিমি তাদের পাশেই দাঁড়িয়ে উৎফুল্ল মনে হাততালি দিচ্ছে মিমি। লাল বেনারসি পরে মিমিকে গিন্নি গিন্নি দেখা যাচ্ছে। একটু আগে ওরা পৌঁছালো। মিরাজ আর অর্পার অনুরোধে শ্রেয়াকে কোলে করে গৃহপ্রবেশ করানো। অহনার নাক মুখ ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। সেই চোখ দিয়ে ঝরছে পানি। নিজের হাতে কবর দিয়েছে এই পরিবারের থেকে পাওয়া সুখ। আজ সেই পরিবারকে নতুন রূপে সুখে দেখছে। শ্রেয়ার মুখ দেখে অবাক অহনা। যার সংসার ভেঙেছিল সে আজ তারই সংসারে নতুন রূপে গড়ে উঠল। এটাই নিয়তি, এটাই প্রকৃতির প্রতিশোধ। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকবে ঠিক তখন কেউ একজন হাত ধরে অহনার। অহনা তাকিয়ে দেখল ওহিকে। ওই অহনাকে এক কোণা এনে দাঁড় করায়। মুখ থেকে নিকাব খুলে বলে, আমার অহনা। আজ আর অভিমান করেনি অহনা, কান্না করে দেয়। ওহির হাত ধরে কান্নারত কণ্ঠে বলে, মা, ভুল কিছু শুনলো মনে হলো ওহির কাছে। বলে, কি বললি? আবার বল। মা। জড়িয়ে ধরল অহনাকে। কতগুলো বছর এভাবে মা ডাক ভালোবেসে শোনেনি ওহি। শোনার মতো কিছুই তো সে করতে পারেনি। ওহি বলে, এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চল। ওহি অহনার হাত ধরে নিয়ে যেতেই অহনা বাধা দেয়। বলে, এখন কি আমার যাওয়া শোভা পায় মা? কেন শোভা পাবে না? তুই কি কারো ক্ষতি করতে এসেছিস? তুই তোর অধিকার নিয়ে আসবি। যে অধিকার জন্ম থেকেই পাইনি ওই অধিকার আমার না মা। আর যে অধিকার আমাকে দেওয়া হয়েছিল আমি সেই অধিকার নিজে থেকে হারিয়েছি। এখন কোন অধিকারের কথা বলছো তুমি? তুই আমার মেয়ে হয়ে থাকবি। তোর উজ্জ্বল ভবিষ্যৎ করার সুযোগ এখনও আছে। আমি তোকে ভালো ভবিষ্যৎ করে দেব। আমার ভবিষ্যৎ কি জানি না, তবে আমি এখন অনেক ভালো আছি। তোমার বান্ধবী মানে নাজমা আন্টি আমাকে অনেক ভালোবাসে, আমাকে স্নেহ করে মা। আমি জানি তো। আমি খোঁজ নেই ওর কাছে, কিন্তু এই কয়েকদিন আমার সাথে ও কথা বলে না। তোর বিষয়ে জানাও হয় না। আমি জানতাম না তো। যেদিন জেনেছি তুমি আন্টিকে বলে আমাকে ওই বাড়িতে রেখেছ, ওই দিন আমি নিজেই আন্টিকে বলেছিলাম তোমাকে না জানাতে। আন্টির কাছে অনুরোধ করেছি জোর করে, তাই তিনি তোমাকে কল দেয়নি। আসলে এই কয়দিন ব্যস্ত ছিল মিসেস নাজমা। অহনার জন্য হসপিটালে তিনিও থেকেছিলেন। এই কয়দিনে না পেরেছে ঠিকভাবে ঘুমাতে, না পেরেছে ঠিকভাবে খেতে। এত অভিমান তোর মায়ের উপর হবেই না কেন? মা যে তার দায়িত্ব পালন করতে পারেনি, মা যে তার মাতৃত্বের স্বাদ দিতে পারেনি। শুধু তুমি না মা, মুখ ফুটে তাও এটা বলতে পারবো আমার মা আমাকে ভালোবেসে আত্মত্যাগ করেছে, কিন্তু আমি তো আমার বিষয়ে এটাও বলতে পারবো না। আমি তো পুরোপুরি ব্যর্থ মা হয়ে গেছি। মেয়েকে ভালোবাসতে চাস কি? হ্যাঁ মা, আমি এখন মিমিকে একটু ভালোবাসতে চাই। জানি না কেন হঠাৎ আমার মেয়েটার প্রতি মায়া জন্মালো। হয়তো আমার পরিবর্তন আমাকে এই অনুভূতি জাগিয়েছে। না হলে আমি কেন মিমির জন্য এতটা পথ ছুটে আসলাম? ডেকে দিব মিমিকে? আজকে না মা,
আজকে ওর আনন্দের দিন। দেখিয়ে বোঝা যাচ্ছে মা হয়ে কখনো যে আনন্দ দেনি আজ সেই আনন্দ কেড়ে নিয়ে কীভাবে। তুমি ওকে নিয়ে অন্যদিন এসো শাহবাড়িতে, আমি ওর পছন্দের খাবার রান্না করব। ওকে বলে দিও ওর মা পাল্টে গেছে, ওর জন্য রান্না করে দেবে। আচ্ছা মা, তাই হবে। আমি তোর মেয়েকে নিয়ে যাব তোর কাছে। আসি এখন মা। মাথা নাড়ালো ওহি। গাড়িতে উঠে বসলো অহনা। বোরকা পরার কারণে অহনাকে টাক দেখা গেল না, না হলে বুঝতে পারতো অহনা এখন কেমন আছে। শ্রেয়া বাসায় আসাতেই খুশি হয়নি জিনিয়া, এটা সবার জানা কথা। ফারহান চৌধুরী এসে জিনিয়ার সামনে দাঁড়িয়ে বলেন, বৌমার গহনাগুলো দাও। আমি পারবো না। কেন পারবে না? এই মেয়েকে আমার পছন্দ না। জিনিয়ার কথার বিপরীতে মিরাজ বলে, এই জন্যই তো তোমাকে আল্লাহ মহিলা বানিয়েছে, যাতে শ্রেয়াকে বিয়ে করতে না হয়। তোমার পরিবর্তে তোমার ছেলে বিয়ে করেছে। এখন এসব বাদ দিয়ে দাদু যার জন্য যে গহনা বানিয়েছিল তাকে ওগুলোই দাও। জিনিয়ার চোখ রাঙালো। বাড়ির একটা পুরুষও তার মনের মতো না। স্বামী আর দুইটা ছেলে দুজনেই যেন তার বিপরীতে। মিরাজকে উদ্দেশ্য করে ফারাজ বলে, মা যদি গহনা দিতে না চায় আমার সমস্যা নেই, আমি আমার বউকে নতুন গহনা বানিয়ে দিতে পারি, সেটুকু ক্ষমতা আমার আছে। গহনা লাগবে না ওনার, আমি ওনাকে কিছুদিন পরে নতুন গহনা এনে দিব। খুশি তো আপনি? শেষ কথাটি শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে। হাসি মুখে মাথা নাড়ালো শ্রেয়া, কিন্তু থেমে থাকলেন না ফারহান চৌধুরী। জিনিয়ার কাছে এসে বলেন, তুমি উঠতে বললে আমি উঠি, তুমি বসতে বললে আমি বসি। এর মানে এটা না যে আমি সব অন্যায় মেনে নিব। স্বামী হয়ে স্ত্রীর কথা শুনি, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিব না। ফারাজের বউয়ের জন্য মা যেগুলো গড়ে গেছে ওগুলো ওকেই দিবে। জিনিয়ার প্রতিক্রিয়া না করে স্বামীর কথা মতো গহনা আনলেন। শ্রেয়ার সামনে এসে গয়নার বাক্স খুলল। বিদ্রুপের হাসি হেসে জিনিয়া বলে, সতীনের ব্যবহার করা গহনা পরবে তুমি? তোমার ভাগ্যটা খারাপ। গয়নার বাক্সে থাকা বড় গলার হার নিজের হাতে নিয়ে দেখল শ্রেয়া। তারপর জিনিয়ার দিকে তাকিয়ে বলে, সতীন তো নেই, শুধু যে সতীনের ব্যবহার করা জিনিস আমি পাচ্ছি এমন না। আমার স্বামীর দেওয়া ভালোবাসা ও আরও গহনা আমি পাবো। ইনফ্যাক্ট আমি নিজেও এখন গহনা গড়ার ক্ষমতা রাখি, শুধু বেশি অহংকার দেখানোর ইচ্ছাশক্তি রাখি না। শ্রেয়ার কথা শুনে রাগ বাড়ল জিনিয়ার। অর্পা দেখছে শাশুড়ি বৌমার এই চোখে চোখে যুদ্ধ। মনে মনে দোয়া পড়তে শুরু করলো। শ্রেয়া আগে এমন ছিল না, এখন যা হয়েছে তাতে করে একটা কুরুক্ষেত্র বাঁচবে বলে মনে হয়।